গুটি গুটি পায়ে চারিদিক চোখ বোলাতে বোলাতে নিলয় ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করলো। চারিদিক সে বেশ ভালোভাবেই দেখে নিচ্ছি। কুড়ি গাছের নিচে একটা সাদা ড্রেস পরা মেয়েকে একটা হ্যাংলা টাইপ ছেলে হাঁটু ভেঙে বসে প্রপোজ করছে। মেয়েটি কষে একটা চর দিল সেই ছেলেটাকে। নিলয় সেই দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। যখন সামনে তাকাতে যাবে তখনই নিলয়ের ডান পাটা কিসের একটা উঁচু জায়গায় লেগে ধপ করে পড়ে যাচ্ছে। এমন সময় এক অদৃশ্য হাত নিলয়কে ধরে নিল। নিলয় চোখের চশমাটা ঠিক করে সেই দিকে তাকাতেই দেখে একদল ছেলে বেশ উচ্চ স্বরে হাসছে। নিলয় আবারও চোখের চশমাটা ঠিক করে নেয়। সেই ছেলেগুলোর মধ্য থেকে কেউ একজন পা লম্বা করে নিলয়ের হাঁটার পথে রেখে দিয়েছিল, আর সেই পায়ে বেঁধেই নিলয় হুমড়ে পড়ে যাচ্ছিল। নিলয় কোনো কথা বলে না, চুপচাপ হেঁটে সামনে এগোতে যাবে। তখনই নেতা গোছের আরাপ নামের ছেলেটি নিলয়ের হাত ধরে টেনে নেয়। সাফিন, তোর পকেট থেকে সিগারেটটা বের কর তো। সাফিন নামের ছেলেটি আরাপের কথাই পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে দেয়। আরাপ সিগারেট হাতে নিয়ে নিলয়ের মুখের সামনে জোরপূর্বক সিগারেট ধরে বলতে লাগলো, এই খা খা বলছি, সিগারেটটা শেষ করতে না পারলে আজ তোকে অর্ধনগ্ন করে ক্যাম্পাসে ছেড়ে দেবো। নিলয় আরাপের হাতটা থামিয়ে ওর দিকে তাকিয়ে বেশ নরম গলাতেই বলতে থাকে, ভাই আমি জীবনে এসব খাইনি, আমি পারবো না ভাই। নিলয়ের কথাটি শুনে সবাই বেশ হো হো করেই হাসতে লাগলো। নিলয় সবার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আবারও চুপসে গেল যেন। হৃদয় নিলয়ের মাথায় সজোরে পিছন থেকে গাঁটটা দিয়ে জোরে হাসতে থাকে। শোক নিলয়ের মাথাটা বেশ জোরে চেপে ধরে নিলয়ের মুখে সিগারেট গুজে দিয়ে বলে, তোর 14 গোষ্ঠী খাবে আজ, তুই খাবি না মানে? ভাই কি বললো শুনতে পারিস নাই? টান টান সিগারেট টান বলছি। নিলয়ের ঠোঁটের সিগারেটের আগুন লেগে ঠোঁটের কিছুটা পুড়ে যায়। নিলয় কান্না করতে থাকে। আরাপ জোরে নিলয়ের মাথায় চড় দিয়ে বলে, ওই যে মেয়েটা আসছে, ওর সামনে যাবি, ওর ওন্না জোরে টান দিবি। ভাই আমি পারবো না। কথাটা বলে পরই আরাপ নিলয়ের গালে চড় বসিয়ে দেয়। সকালের উদিয়ান আংশিক তাপ মিশ্রিত রোদ নিলয়ের চোখ বরাবর পড়ছে। নিলয়ের চোখ লাল হয়ে আসছে, কিছু বলতে চাইছে বারবার, কিন্তু আর পেরে উঠছে না। সেই শক্তিটা মৃতপ্রায়। শুধু ফ্যাল ফ্যাল করে সামনে দাঁড়িয়ে থাকা লোক কজনের দিকে তাকাচ্ছে ও। আজ প্রথম নিলয় র্যাগিংয়ে পড়েছে। কেমন যেন সব অনুভূতিহীন হয়ে আসছে তার। র্যাগিং কাকে বলে এর আগে নিলয় জানতো না। এভাবে ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশনের পর এমন হবে নিলয় তা ভাবতেই পারেনি। নিলয়ের কাঁধে সাফিন হাত রেখে বলে, এটাকে কি করব ভাই? এক কাজ কর, ওর গায়ের জামা খুলে নেই। আরে না না, বেচারা তাহলে ল্যাংটা হয়ে ঘুরে বেড়াবে। কথা কস কেন এত তুই? গায়ের জামা খুলে ওর মেয়েদের ওই ড্রেস পরিয়ে দে। ওই ড্রেস মানে কোন ড্রেস রে শাওন? ভাই ওই যে আজকালের সব মডার্ন মাইয়া আছে না, নাইট পার্টিতে পড়ে যায়, অর্ধেক খোলা অর্ধেক ঢাকা থাকে। আরে ভাই যে সামনে ঢাকা পিছনে খোলা যেগুলো, সেগুলোর কথা বলছি। ওদের মা বাপ নাই মনে হয়, দেখে মনে হয় কি পথের ভিখারি, ভিক্ষা করে টাকা জমায়, আর সেইটা দিয়ে দর্জির দোকানে পরে থাকা ছেঁড়াছুড়া কাপড় কিনে রাইতের অন্ধকারে জামা সেলাই করে। না হলে সামনে অর্ধেক ঢাকা আর পিছনে সব খোলা হবে কেন? কি বিচ্ছিরি অবস্থা। যাই হোক, সেরকম কিছু একটা পরিয়ে দিই। তোরা পারিসও বটে, যা ড্রেস আনা লাগবে না, অন্য কিছু নিয়ে আয়। কি আনবো ভাই? গোবর নাকি? আর ওই মুজিব দাঁড়া। জি ভাই। আসার সময় মোবিলও আনিস। ঠিক আছে ভাই। মুজিব চলে গেল। নিলয় খুব বাজেভাবে র্যাগিংয়ে ফেসে গেছে, কিন্তু ওর কিছু করার নেই। নিলয় একবার কেবল মুজিবের চলে যাওয়ার দিকে তাকিয়ে নিল, আরেকবার আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো কেউ ওদের দিকে ফিরেও তাকাচ্ছে না। নিলয় কাঁদতে কাঁদতে আরাপকে বলে, আমাকে মাফ করে দেন ভাইয়া, প্লিজ। ভাইয়া আমি তো শুধুই পড়াশোনা করার জন্য এই শহর, এই ক্যাম্পাসে এসেছি। আমি আপনার কিছু করিনি ভাইয়া, আমার সাথে এমন করছেন কেন? প্লিজ ভাইয়া এমন করেন না, কোথাও ভুল করে থাকলে বলেন ভাইয়া।
আমি এক্ষুনি তার পা ধরে ক্ষমা চেয়ে আসছি, কিন্তু আমার সাথে এমন করবেন না ভাইয়া। আগামীকাল আমার পরীক্ষা আছে ক্লাসে ভাইয়া, আমাকে ছেড়ে দেন, পড়তে হবে এখন আমাকে। আমি আপনার ছোট ভাইয়ের মতো। নিলয়ের কথা শুনে সবাই হো হো করে হাসতে লাগলো। নিলয় কোনো কথা বলতে পারছে না। ক্যাম্পাস থেকে টেনে নিয়ে ওরা পিছনের দিকে চলে আসে নিলয়কে নিয়ে। অনেক উৎসুক জনতা ওদের পিছনে পিছনে আসতে থাকে। কেউ কোনো কথা বলতে পারে না, কারণ সবাই আরবকে বেশ ভালো করে জানে ও চেনে। আরব প্রভাবশালী ঢাকা শহরের নাজিম মেয়রের ছেলে, সেই সাথে ওর চাচাও এই ঢাকা ভার্সিটির চেয়ারম্যান। আরব তৃতীয় বর্ষের ছাত্র হয়েও ছোট বড় সব ছেলে এমনকি মেয়েদেরও বাজেভাবে র্যাগিং করে। কোনোদিন কেউ কিছু বলতে পারে না। কিছু বলেই আরব আর ওর সাথে থাকা ছেলেগুলো তাকে প্রচণ্ড রকম যন্ত্রণা দিতে থাকে। আর প্রথম দিনই নিলয় এভাবে ফেসে যাবে ওদের কাছে তা কল্পনা করতে পারিনি। একটু পর মুজিব আসে। দূরে দাঁড়িয়ে থাকা অনেক স্টুডেন্ট আজকেও মজা দেখতে এসেছে। প্রতিদিন আরব কোনো না কোনো মেয়ে কিংবা ছেলেকে এভাবেই ধরে নিয়ে র্যাগিং করে। কিরে মুজবি, এত দেরি হয় নাকি আনতে? ভাই, দুটো ডিম আনছি। বাহ, মাথায় তোর মাল আছে রে, স্বীকার করতে হবে। গুড, ভেরি গুড। খেলা শুরু করেন তাহলে ভাই, দেরি কিসের আর? ওদের বলা কথাগুলো কানে বিষের মতো বিঁধছে নিলয়ের। বুকের ভিতর কেমন যেন করছে ওর। মনে হচ্ছে যেন বুকের ভিতর সব কিছু সরে সরে যাচ্ছে। বড় ঝড় উঠেছে বুকের মাঝে আজ, গলা শুকিয়ে আসছে। ভয়ে শুধু ওদের দিকে তাকিয়ে ঢোক গিলছে নিলয়। বুকের ভিতরে ধুকপুক ক্রমেই বেড়ে চলেছে। হ্যাঁ, শুরু তো করতেই হইব। মুজিব, জি ভাই। যা বেটাকে ধর, আর সাউন্ড যা সবাইকে ডেকে আনে দিকে, সবাই এসে দেখুক। শাওন কিছু সময় পর অনেকগুলো ছেলে মেয়েদের ডেকে এনে নিলয়ের সামনে দাঁড় করিয়ে দেয়। মুজিব নিলয়ের দুটো হাত শক্ত করে ধরে। সাফিনার হৃদয় নিলয়ের সারা গায়ে মবিল ঢেলে দেয়। কালো মবিল নিলয় নতুন ড্রেসটাকে সাথে সাথে ভিজিয়ে নিল। ফর্সা শরীরটা মবিলের পোড়া গন্ধ আর কালো রঙে ছেয়ে গেছে। শখ নিলয়ের মাথায় দুটো ডিম ভেঙে দেয়। আরব সহ ওদের ছেলেগুলো সবাই বেশ উচ্চস্বরে হাসতে থাকে। কেবল হাসে না, দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাগুলো আর নিলয়, সবার চোখে মুখে আরবের প্রতি অজস্র ঘৃণার ছায়া নিলয় খুব ভালো করে টের পায়। আরবের সবাই এক এক করে চলে যেতে থাকে। দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েগুলো চলে যাচ্ছে। নিলয় নিথর হয়ে দাঁড়িয়ে থাকে ক্যাম্পাসের পিছনের দিকটায়, যেখানে ছোট্ট একটি লেকের চারপাশে নানা ধরনের ফুল গাছ লাগানো। নিলয় পেছন থেকে সামনে আসে। ভার্সিটির সবাই নিলয়ের দিকে অবাকার হাস্যোজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয় তা একবার চোখ তুলে তাকিয়ে আবার নিচে করে নেয়। ডিমের অংশগুলো চুল বেয়ে গায়ে পড়ছে। চোখের চশমাটা আগে খুলে নিয়েছে ওরা। নিলয় কাঁদতে কাঁদতে দৌড়ে ভার্সিটির গেটের কাছে আসে। সেখানে আসতেই হুড়মুড় করে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যায় নিলয়। নিলয় সামনের কিছুই খুব একটা ভালো করে দেখতে পাচ্ছে না। এতক্ষণ নিলয়কে দেখে সবাই সরে যাচ্ছিল, কিন্তু হুট করে গেটের কাছে আসতেই কারোর সাথে ধাক্কা লেগে নিলয় পড়ে যায়। নিলয় উঠে দাঁড়ায়, চোখের সামনে থেকে খানিকটা মবিল আর ডিমের অংশ মুছে নিয়ে তাকিয়ে দেখে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। কিছু বোঝার আগে মেয়েটি নিলয়ের গালে কষে একটা চর বসিয়ে দেয়। নিলয়ের মুখ দিয়ে কোনো কথা বের হয় না, কেবল সে শুনতে পায়। বেয়াদব ছেলে, ডাস্টবিনে থেকে উঠে এসেছিস নাকি? চোখে কি তোর সমস্যা আছে শালা? নিলয় মেয়েটির সামনে থেকে মাথাটা নিচু করে আবারও দৌড়ে চলে আসে। নিলয়ের আজ পুরো পৃথিবীকে হিংস্র মনে হচ্ছে, আর সেই হিংস্রতার শিকার হচ্ছে কোনো এক নির্জন পল্লী নিরীহ শান্ত ছেলে, যে কিনা শহরে পড়তে এসেছিল। হে গাইস, কি অবস্থা? নেহার দিকে তাকিয়ে অনু, সিমি, রাতুল, মাহিন হেসে উঠল। নেহা ওদের হাসির দিকে কিছুক্ষণ বোকা দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর চিৎকার করে বলল, তোরা কেন হাসছিস? তোদের সাথে কি আমি কোনো জোকস বলেছি? দোস্ত, তোকে কিন্তু এমন ড্রেসে সেই লাগছে। নেহা কথাটা শুনে নিজের দিকে তাকালো। গায়ে কেমন যেন মবিল আর ডিমের গন্ধ ছড়িয়ে আছে। নেহা অবাক চোখে একবার নিজের দিকে তাকায়, আরেকবার ভাবতে থাকে ভার্সিটিতে আসার সময় যে ছেলেটার সাথে ধাক্কা লেগেছিল তার কথা।
আর বলিস না রে, ভার্সিটিতে আসতেই একটা অসহ্যকর ছেলের সাথে ধাক্কা লেগে এমন হয়েছে। ওই ছেলের গা থেকেই এই মোবিল আর ডিম লেগে আমার 15,000 টাকার ড্রেসটাই নষ্ট হয়ে গেল। যাই হোক, আরাফ কই? আরে মামা, তোমার আরাফই তো এই ছেলেটাকে নিয়ে এতক্ষণ খেলা করছে। ওই ছেলের অবস্থা খারাপ করছে তোমার আরাফ, বুঝলে? হইছে, এবার থাম। কইও বলিস না কেন? ও ক্যাম্পাসে লেকের পাড়ে বসে আছে। তাহলে চল যাই। নেহা আর কিছু বলে না, ওদের সাথে নিয়ে ক্যাম্পাসের পিছনে চলে গেল। সবাই দেখতে পেল আরাফ হাতে গিটার নিয়ে শাপিনের সাথে হাসাহাসি করতে করতে আড্ডা মারছে। আরাফের মুখে আনন্দময় হাসি উপচে পড়ছে। তুমি কখন এলে? এই তো এখন। দুজন কিছু সময় গল্প করে নেয়, তারপর আরাফ গিটার বাজাতে শুরু করে। শুধু তোমায় ঘিরে সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে, শুধু তোমার ছায়া মেঘের ওপর ঢেউ খেলে রোদ্দুরে, অভিমানের আড়ি কেটে কোথায় তুমি যাচ্ছ হেঁটে, এ হৃদয়ের চিরকুটে তুমি খুবই ডান পিটে, আমি তোমায় মান ভাঙাবো, ভালোবেসে চোখ রাঙাবো, মিষ্টি কোনো গান শোনাবো গলার নরম স্বরে। আরাফ গিটার বাজাচ্ছে আর তার সাথে সবাই মিলে সুর মিলিয়ে গান গাচ্ছে। নেহা লেকের পানির দিকে একাগ্র চিত্রে তাকিয়ে আছে আর ওদের গানের সাথে তাল মিলিয়ে ঘাসের উপর বসে পায়ের উপর হাত রেখে একটা আঙ্গুল বারবার তুলছে আরেকবার নামাচ্ছে, এভাবে তাল মিলাচ্ছে। নেহা, ওই নেহা, কিছু হয়েছে কি তোর? এই নেহা, নেহা, কি রে, কোন ভাবনার জগতে চলে গেলি তুই? অনু নেহার হাত ধরে ঝাঁকি দিয়ে কথাগুলো বলে, তারপর আরাফের দিকে তাকিয়ে একটা শুকনো হাসি দেয় নেহা। অনুর দিকে তাকি নেহা বলে, বল কি হয়েছে তোর? এমন চুপচাপ হয়ে আছিস কদিন ধরে? কি হয়েছে তোমার? বলবে আমাকে প্লিজ। ক্যাম্পাসে কি কেউ কিছু বলেছে? নাম বলো, নয়তো দেখিয়ে দাও। না, তেমন কিছু না। আসলে পরীক্ষা তো চলে আসলো, কিছুই তো পড়া হয়নি। আবার আজ একটা ক্লাসে পরীক্ষা আছে তো, তাই আর কি। আরে সমস্যা নেই, আমরা ব্যবস্থা করে দেব। চলো এদিকটাতে যাই। আরাফের কথা শুনে নেহা চুপ হয়ে যায়, কিছুই বলে না। নেহার চুপচাপ থাকার পিছনে কারণ আছে, আর সেই কারণ এই আরাফ। সবার সামনে নেহার সাথে আরাফ ভালো ব্যবহার করলেও আলাদাভাবে আরাফ নেহা আজ সপ্তাহখানেক হলো রুম ডেটের জন্য খুবই প্রেশার দিচ্ছে। আরাফকে সে কখনোই ভালোবাসেনি। আরাফকে নেহা তার কাজের জন্য বলতে গেলে আরাফকে ব্যবহার করার জন্যই নেহা আরাফের সাথে ভালোবাসার নাটক চালিয়ে আসছে কয়েক মাস। আর রিলেশনের এমন পর্যায়ে এসে গেছে নেহা যেখানে প্রতিনিয়ত আরাফ নেহাকে খুব আপন করে পেতে চাচ্ছে, আর নেহা আরাফকে নানা রকম বুঝিয়ে চলেছে। তাই আরাফ সুযোগ বুঝে নেহাকে তার খুব কাছে নিতে চায়, বসিয়ে দিতে চায় নেহার মিষ্টি চেহারায় তার হিংস্র দন্ত। নেহা বসা থেকে উঠে ক্লাসের দিকে যাবে, তখনই আরাফ হাত ধরে বলে, কোথায় যাচ্ছ? ক্লাসে। এই অনু, চল ক্লাসে যাই। আচ্ছা যাও, কিন্তু ক্লাস থেকে বের হয়ে পার্কে দেখা করবা। নেহা আর অনু ক্লাসের দিকে যেতে থাকে, আরাফরা সেখানে বসে আড্ডা দিতে থাকে। আরাফের ক্লাস না করলেও চলে, কারণ প্রভাবশালী ব্যক্তির ছেলে বলে কথা, আর নেহা বড়লোক বাপের একমাত্র মেয়ে। তবে নেহা ঢাকায় এসেছে কেবল পড়াশোনা করতে, আর নেহার পরিবার থাকে অন্য শহরে। তুই ওদের সাথে মুখে মুখে তর্ক করতে গিয়েছিলিস কেন? শোন নিলয়, তুই যদি চুপচাপ চলে আসতি ওখান থেকে, তাহলে ওরা কিছু বলতো না। তোর ভুল হয়েছে এরকম একটা কাজ করা। যখন তোকে বলেছিল ওই মেয়েটার ওনার টেনে নিয়ে চলে আসতে, তুই চলে আসলেই পারতি, তাহলে তোকে আর এত কষ্ট করা লাগতো না। তুই না, মানে কি যে বলবো তোকে বুঝতে পারছি না। এরকম কেউ করে? হ্যাঁ না দোস্ত, আমি বলবো তোর অন্যায় হয়েছে, তুই ওদের কথা শুনলেই পারতি। রিশাদের কথা শুনে নিলয় কিছুক্ষণ তাকিয়ে থাকে ওর দিকে। নিলয় বেলকুনিতে এসে দাঁড়ায়, দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে সিগারেট জ্বালায়। রিশাদ ওর পাশে যেয়ে নিলয়ের মুখ থেকে সিগারেটটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। নিলয় একটু মুচকি হেসে শান্ত গলায় বলে, ওদের চামচা কবে থেকে হলি তুই? এই এই খবরদার বলছি, আজে বাজে কথা বলবি না। আমি চামচা ওদের? তা নয় তো কি, তখন থেকে দেখছি ওদের সুনামে তো তোর পঞ্চমুখ। হ্যাঁ, আমি কি তোর মতো নাকি যে বেশি নায়কগিরি দেখাতে যাব?
আর তারপর মাথায় ডিম ফাটিয়ে সারা গায়ে মবিল মাখিয়ে বাড়িতে ফিরবো। নিলয় কিছু বলে না, কেবল দূরে বসা দুটো পাখির দিকে তাকিয়ে নীরবে কী সব ভাবছে। রিশাদ বলেই চলেছে, আচ্ছা বাদ দে, যা হয়েছে ওসব ভুলে যা, ওদের থেকে দূরে থাকবি। একদম দূরে থাকবি, ডাকলে কাছে যাবি, হ্যাঁ হুম ছাড়া বেশি কোনো কথা বলবি না। নিলয় হাসে। রিশাদ মুখে বেশ চিন্তার ছাপ স্পষ্ট নিলয় দেখতে পায়। নিলয় বিছানায় চলে এসে গা এলিয়ে দেয়। তারপর, এই শোন, এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ, তোকেই ডাকছি আমি, এদিকে আয়, আয় আয়। নিলয় এক কাঁধে ব্যাগ ঝুলিয়ে আর হাত পকেটে গুজিয়ে মাথা নিচু করে ক্যাম্পাসে প্রবেশ করে। ধীর পায়ে হাঁটতে থাকে নিলয়। তখনই নিলয়কে উদ্দেশ্য করে আরবের ডান হাত শাফিন ডাকলো। নিলয় একবার পিছনে তাকিয়ে শিওর হয়ে নেয় ওকে ছাড়া অন্য কাউকে ডাকছে না, কিন্তু না, তারা নিলয়কে ডাকতে থাকে। নিলয় একটু তাড়াতাড়ি হেঁটেই ওদের সামনে আসে। এসে দাঁড়াতেই শাফিন বলে উঠল, ভাই ওই বদপোলা আসছে। আরব চায়ের কাপটা বেঞ্চের উপর রেখে টি স্টল থেকে বের হয়ে এসে নিলয়ের দিকে তাকালো। সাথে আরবের সাথে বেরিয়ে আসে মুজিব, হৃদয় আর সোহাগ। কিরে, কেমন আছিস? জি ভালো। নিলয়ের উত্তর শুনে আরব কপাল কুঁচকে নিলয়ের দিকে মাথা থেকে পা পর্যন্ত দেখলো। ভাব দেখে মনে হচ্ছিল আরব বোধহয় দর্জির কাজ শিখবে, কিন্তু না। নিলয়ের দিকে তাকিয়ে আরব বলে, তোর নামটা কি যেন? জি নিলয়, আমার নাম নিলয় ভাই। নিলয় ভাই? ক্যাম্পাসের ডন নাকি রে তুই? কিরে সাফিন, মুজিব, আমাকে তো আগে বলিসনি তো ক্যাম্পাসে নিলয় ভাই নামে নতুন ডন আছে? এইটা তোরা ঠিক কাজ করস নাই মামা, আমাদের তো আগে বলবি। তা নিলয় ভাই, আপনি কোন ইয়ারে? আর আপনার ছেলেরা কই সব? যতই হোক ডন মানুষ, নিলয় ভাই প্রভাবশালী ব্যক্তি। নিলয় কোনো কথা বলে না, কেবল একটু ঠোঁট বাঁকি মুচকি হাসলো। আর সামনে দাঁড়িয়ে থাকা সবাই উচ্চস্বরে হাসতে লাগলো। নিলয় ভয়ে ভয়ে বলে ওঠে, আপনার ভুল হচ্ছে ভাইয়া, আমি আমাকে নিলয় ভাই বলি নাই, আপনাকে ভাই সম্বোধন করে ডেকেছি আমি। নিলয়ের কথা বলা শেষ হওয়ার আগেই আরব নিলয়ের কলার চেপে ধরে টান দিয়ে কাছে নিয়ে সজোরে একটা চড় মারল। তারপর বলতে লাগলো, বাম্মায় শিক্ষা দেয়নি যে কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছে, তাকেও জিজ্ঞেস করতে হয় যে সে কেমন আছে? বড়দের সম্মান করে কথা বলতে হয়। নিলয় কিছু বলতে যেও পারে না, কেমন যেন ডান পাশের গালটা ভো ভো করতে লাগলো। কিছু বোঝার আগেই শাফিন চুল চেপে ধরে বাগালে আরেকটা চড় দিয়ে বলল, খুব বেড়েছিস না? তোর মতো ছেলেদের না পুরোটা গিলতে সময় লাগবে না আমার। কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছিস আমাদের নামে, তোর তেরা কথা বলা আজ শিখিয়ে দেব। মুজিব, জি ভাই। আজ ওরে শিখিয়ে দেব বড়দের সম্মান করা। ভাই ফুল কোর্স। নিলয় কিছু না বলে কেবল ঠাই দাঁড়িয়ে আছে। কেবল মনে পড়ে রিশাদের কথা। রিশাদ কাল বলেছিল কর্তৃপক্ষের কানে যেন কথাটা বলি, কিন্তু নিলয় তো বলেনি। তাহলে রিশাদই এমন করেছে, আর কি করা? রিশাদই তাকে বেশি ভালোবাসে, তাই হয়তো এমন করেছে। নিলয় মনে মনে রিশাদের কথা ভেবে হাসে, কিন্তু ডান গালের ব্যথাটা হাসিটা প্রশস্ত হয় না। নিলয় চুপ হয়ে যায়। নিলয় বুঝতে পারছে সামনে যে আরও বিপদ ঘনিয়ে আসছে। তা ছিল ওর কল্পনা অতীত। আসন্ন বিপদের সাথে সাথে চারিদিকের পরিবেশটাও যেন ভীষণ হয়ে আসছিল। চারপাশের পরিবেশ যেন ফাগুনের প্রথম প্রহরটা সৌন্দর্য মণ্ডিত করেছে। চারপাশে যেন নতুনভাবে সেজেছে। নীলরঙা ড্রেস পরা একটি মেয়ে বেশ হনন করে হেঁটে জটলা হওয়া মানুষের স্থানের দিকে আসছে। নিলয় একবার মেয়েটার দিকে তাকিয়ে চেয়ে থাকে। মেয়েটি নিলয়ের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। নিলয় মেয়েটাকে চিনতে পারে। ওটা ওই মেয়ে যাকে আগের দিন নিলয় ভুল করে ধাক্কা দিয়ে ফেলেছিল। আর মেয়েটা তাকে চর মেরেও দিয়েছিল একটা। মেয়েটার নাম নিলয় জানে না, কেবল কালকে দুর্ঘটনার পর নিলয় মেয়েটাকে চিনে নিয়েছে। হাসতে হাসতে মেয়েটা আরবদের সাথে যোগ দিল। নিলয় মেয়েটার দিক থেকে চোখ না সরিয়ে সেদিকে তাকিয়ে আছে। মেয়েটার নাম নেহা। নেহা নিলয়ের দিকে একবার তাকিয়ে হাসি থামিয়ে বলে, আজকের এই মুরগিটা কে? কথাটা বলেই নেহা উচ্চস্বরে হেসে ওঠে। নিলয় মেয়েটির হাসির দিকে কেবল তাকিয়ে থাকে অপলক। কেমন যেন বিবহমান স্রোতের আবেগময়ী শব্দের কোলাহলে চারপাশ স্তব্ধ হয়ে নিলয়ের কানে কেবল নেহার হাসির ঝংকার বেজে চলেছে।
আরাফ নিলয়ের দিকে তাকিয়ে তা বুঝতে পারে। আরাফ নিলয়ের কলার ধরে বলে, ওই হিরো, ওই যারা মেয়ে আসছে শর্ট স্কার্ফ পরা, আচ্ছা কিসমিস খাইছস কখনো? জি জি ভাইয়া। আজ আবার খাবি। ওই যে দেখ দেখ ওই মেয়েরে, হ্যাঁ ওরেই গিয়ে তোকে করতে হবে। কি করতে হবে ভাই? কথাটা বলার সাথে সাথেই একটা লাথি মারে শাফিন। নিলয় ছিটকে পড়তে যেও পড়ে না। শাফিন অবাক হয়। যতটা দূরে নিলয় পড়বে ভাবছিল, নিলয় তো পড়েনি, বরং সেখানেই দাঁড়িয়ে থাকে। শাফিন বেশ জোর গলাতেই বলে, বোঝস না কি খাইতে বলেছে ভাই তোরে? খুব পাকচোস এখন। ভাইয়ের মুখ থেকে শুনতে চাস না কি করতে হবে? বলে দেন ভাই, ছেলের বয়স হয়েছে আর পাখাও গজিয়েছে। তখনই সবাই নিলয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে, মারে ইচ্ছে মতো। মারার সময় কোনো জায়গার কোনো বিচার আচার ছিল না। শারীরিক নির্যাতন ছেলেদের কিভাবে করা হয় সে সময় বুঝেছিল নিলয়। নিলয়কে সবাই গণপিটুনি দিতে থাকে। চোখ দুটো চলে যায় দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। নেহা নামের মেয়েটি একবার বলে ওঠে, আরাফ থামো প্লিজ, এমন করো না, ও মরে যাবে। এমন কেন করো তোমরা? নেহা এসে আরাফদের সেখান থেকে নিয়ে চলে যায়। ভার্সিটির অনেক ছেলে মেয়ে দাঁড়িয়ে দেখতে থাকে নিলয়ের রক্তাক্ত শরীরটা মাটিতে পড়ে থাকতে। নিলয় কাশতে থাকে, মুখ দিয়ে লালাসহ রক্ত বের হতে থাকে। পেটে ব্যথা আর দাঁড়াতে পারছে না ও। কথা বন্ধ হয়ে আসছিল, চোখ দিয়ে শুধু অযোধ্যারায় পানি পড়ছিল। নিলয় তলপেটে হাত দিয়ে পাগলের মতো মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। নিলয় কোনো একজনকে দৌড়ে আসতে দেখে। পরিচিত একটা মুখ নিলয় শুনতে পাই, নিলয় ঠিক আছিস তুই? তোর কিছু হবে না, আমি আসছি। নিলয় মুখ ও কণ্ঠটা বেশ ভালো করে চেনে। রিশাদ দৌড়ে আসে নিলয়ের কাছে। নিলয়ের হাত ধরে টেনে তুলতে নিলয় দেখতে পায় আরও একজন এগিয়ে আসছে তাদের দিকে। নিলয় একটু অবাক হলো, কিছু বলতে পারে না। সে একজনটা হলো নেহা। কিন্তু নেহা কেন এগিয়ে আসে নিলয়কে বাঁচাতে? প্লিজ তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যান। চলুন, আপনাকে আমি পৌঁছে দিচ্ছি। নিলয়কে সেদিন নেহা আর রিশাদ হসপিটালে নিয়ে যায়। নেহা কিছুদিন পর সুস্থ হয়ে ওঠে। নিলয় মেসে ফিরে আসে। এ কদিন রিশাদ নিলয়কে অনেক বেশি কেয়ার করেছে। নিলয় সরি রে, আমার জন্য তোর মার খেতে হয়েছে। আরে বাদ দে। আমি যদি বিচার না দিতাম তাহলে এত কিছু নাও হতে পারতো। প্লিজ তুই কিছু করিস না, চল আমরা পুলিশের কাছে যাই। নিলয় কোনো কথা বলে না, কেবল একটু হাসে। গায়ে ব্যথা থাকায় জোরেও হাসতে পারছে না। রিশাদ জানে নিলয়ের হাসির কারণ, তবুও নিলয়ের দিকে ভুরু কুঁচকে তাকায়। রিশাদ বোকার মতো প্রশ্ন করে, হাসছিস কেন তুই? সিগারেট দে। মনে নেই সেই দিন সিগারেট না খাওয়া নিয়ে আরবদের সাথে তোর ঝামেলা হয়েছিল? সেই দিন তো সিগারেট খাইতে চাসনি, কিন্তু আমি তো জানি তুই সিগারেট ছাড়া চলতেই পারিস না। এসব বাদ দে, চল পুলিশের কাছে যাই। পুলিশ কি করবে? তাহলে কে করবে? তুই। আর কতদিন এভাবে? এবার তো চলো। আরাফের কথা শুনে নেহা যেন কেমন নড়েচড়ে বসলো। আরাফের কাঁধ থেকে মাথা তুলে এক হাত দূরে সরে আসে নেহা। আরাফ এগিয়ে যেতে নেহাও সরে যেতে থাকে। আরাফ আবার বলে, কি হচ্ছে নেহা, এমন কেন করো? আমি না, তুমিই কেমন যেন করছো। কেমন করছি? তোমার হাতকে কন্ট্রোল করো। আমার লজ্জাস্থান ছোঁয়ার চেষ্টা করছো। প্লিজ আরাফ, এসব বিয়ের পর এমন কেন করছো তুমি? কেমন নেহা, বিয়ের পর তো রাত দিন পড়েই আছে। আগে তো একটু মস্তি করে নেই। আর সবাই জানে একটা মেয়ের সাথে একটা ছেলের ফিজিক্যালি রিলেশন না হলে সে মেয়েটা ছেলেটাকে ছেড়ে চলে যায়। এটাই বাস্তবতা, বুঝলে? তোমাকে ভালোবাসি, তোমার সাথে রুম ডেট না হলে তুমিও ছেড়ে চলে যাবে, বুঝলে? চুপ, আর একটাও কথা বলবে না তুমি। তোমার কাছে ভালোবাসাটা এইরকম হতে পারে, কিন্তু আমার কাছে না। আমারই ভুল ছিল তোমার প্রপোজাল গ্রহণ করার। আমি যাচ্ছি। নেহা উঠে চলে আসে। নেহা আরাফকে প্রথম সময় কাটানোর জন্য ভালোবাসলো। ধীরে ধীরে চেয়েছিল আরাফকে সে সত্যিকার অর্থেই ভালোবাসবে। কিন্তু আরাফের কাছে আজ ভালোবাসা টিকিয়ে রাখার নতুন এক বাস্তব হলো। গল্প শুনে ভালোবাসাটাই কেমন যেন গা গুলিয়ে তুলেছে। নেহা চাইলেও ব্রেকআপ করতে পারছে না।
কারণ আরাফের বাবা নেহার বাবার থেকেও প্রভাবশালী। আর তাছাড়া যদি সবাই মিলে নেহাকে তুলে নিয়ে যায় তখন কি হবে, এসব কিছু ভেবে নেহা রিলেশন চালিয়ে যাচ্ছে। আর এইদিকে আরাফ একজন প্লে বয়, তবে নেহাকে সে সত্যি ভালোবাসে। তবে আরাফ আরও অনেক মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে আছে। এটা নেহা যেমন জানে না তেমনি ওই বাকি মেয়েগুলো জানে না। আরফ কেবল তাদের সাথে ফিজিক্যাল রিলেশনের জন্যই ভালোবাসার নাটক করছে। নেহা মাথাটা নিচু করে হাঁটে, কেমন যেন সব অস্বস্তি লাগছে। আরফের মুখটা মনে পড়ল ও চরিত্রের কাছে তা কালো হয়ে ভাসছে। দূর থেকে নিলয়কে নেহা দেখতে পায়, মাথা নিচু করে ছেলেটা আসছে। আর এইদিকে নিলয় বেশ কয়েকদিন পর ভার্সিটিতে আসলো। মজার ব্যাপার হলো নিলয় এই অবধি যে কয়েকদিন ভার্সিটিতে এসেছিল কোনোদিনও ক্লাস অবধি যেতে পারেনি। ক্যাম্পাসে আসাকালীন র্যাগিংয়ের শিকার হতে হয়েছে তার। তারপর অপমানে ফিরে আসতে হয়, না হয় ফিরে আসতে বাধ্য করেছে তাকে। নিলয় মাথাটা নিচু করে এগিয়ে যাচ্ছে। ওই নিলয়, এদিকে আসো। নিলয় থমকে দাঁড়ায়। এ অবধি নিলয়কে এখনো কেউ নাম ধরে ডাকেনি বা এভাবে ডাকেনি। নিলয় ঘুরে তাকিয়ে দেখে নেহা নামের সেই মেয়েটি তাকিয়ে আছে নিলয়ের দিকে এবং হাত ইশারা করে ডাকছে। নিলয় ধীর পায়ে এগিয়ে যেতে থাকে নেহার দিকে। তখনই পেছন থেকে কে যেন নিলয়ের কাঁধে হাত রাখলো। নিলয় ঘুরে তাকাতে দেখে আরাফ তার দলের ছেলেপুলেরা। নিলয় মাথাটা নিচু করে নেয়। কোথায় যাচ্ছিস? কোথাও না ভাইয়া। নেহার দিকে যাচ্ছিস না? নেহা, তুমি যাও এখান থেকে। কেন? বললাম না যেতে। দেখো, আরাফ ছেলেটাকে অনেক সমস্যায় ফেলেছ, ক্লাস করতে দাও ওকে ঠিক মতো। দিব না, আর এত দরদের কি আসে, চলে যাও। নেহা আর কিছু বলে না, নীলের দিকে একবার তাকিয়ে চলে যায়। নীলের সবার দিকে আরেকবার তাকিয়ে মনে মনে বলে, সালারা আবার এসেছিস? নিলয়কে নিয়ে ওরা ক্যাম্পাসের মাঝখানে এসে দাঁড়ায়। আরাফ শাফিনের দিকে ইশারা করে বলে, নে শুরু কর। শাফিন, মুজিব আর সোহাগ চিৎকার করে লোক ডাকতে শুরু করেছে। নিলয় কেবল বোকার মতো চেয়ে থাকে। খানিকটা পর অনেক স্টুডেন্ট জমা হয়ে যায়। আরাফ তখন চিৎকার করে বলে, বন্ধুগণ, আজ আমাদের এই নতুন হিরো ভার্সিটির বাইরে যে কোনো মেয়েকে টিচ করবে, তার গালে চুমু খাবে। সবাই কি তা দেখতে চাও? কেউ কোনো কথা বলে না, কারণ এমনটা সবার ক্ষেত্রেই হয়েছে। কোনো স্টুডেন্ট বাদ যায়নি আরাফের মর্মান্তিক র্যাগিংয়ের থেকে। তাই সবাই সায় দিল। আরাফ নিলয়কে ঠিকই ভার্সিটির গেট অবধি টেনে হিসে নিয়ে আসে। তারপর ক্যাম্পাস থেকে টেনে হিসে নিলয়কে আরাফরা বাইরে নিয়ে আসে। নিলয় ভার্সিটির গেটের কাছে এসে দাঁড়ায়। আরাফ তখনও নিলয়ের জামার কলার ধরে আছে। নিলয় তখনও যথেষ্ট সম্মানপূর্বক ভাষায় বলে ওঠে, আরাফ ভাই, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আর কোনোদিনও ভার্সিটিতে আসবো না। আমাকে মাফ করে দিন। আমি কোনোদিনও আপনাদের সামনে আসবো না। চুপ সালা, এখন কোনো কথা না। এই সাফিন, ফোন বের করে ভিডিও করে নে। আর কি জানো তোর নাম? ভাই, ওর নাম তো নিলয়। ও হ্যাঁ, শোন হালারপুর, সামনে তাকা। দেখ, অনেকগুলো মেয়ে আসছে। ওই মেয়েগুলোর মধ্যে যে টাইট পোশাক পরে আছে তাকে যে সরাসরি বলবি আপনার সাথে করতে চাই। ছি ভাই, এসব কি বলেন? আমি পারবো না। কথাটা বলার সাথে সাথে নিলয়ের গালে শাফিন এসে চর বসিয়ে দেয়। আরাফ রেগে যেয়ে বলেই ফেলে, সালা যা বলছি তাই কর, না হলে তোর খবর আছে। আর শোন, আমাদের দিকে একদম তাকাবি না। সোজা যাবি, বলবি আর চলে আসবি। নিলয়কে আরও একটি কোষের চর দিয়ে সবে সেখান থেকে চলে আসে। নিলয় কিছু বলে না, সোজা মেয়েগুলোর সামনে যেয়ে আরাফদের বলা কথাগুলোর মধ্যে প্রথম বলা কথাটা বলতেই মেয়েটা চিৎকার দিয়ে ওঠে, নিলয়ের গালে কোষের চর মারে। সাথে সাথেই আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। ক্যাম্পাসে তখন আরও যেসব বড় ভাইয়েরা ছিল ওই সময় সেখানে এসে নিলয়কে রাস্তার উপর রেখে ইচ্ছে মতো মারতে থাকে। আম জনতাও গণপিটুনি দিতে থাকে। বেশ কিছু সময় নিলয়ের ওপর এক প্রকার ঝড় নির্যাতন চলতে থাকে। কেউ শোনেনি সে সময় নিলয়ের কথা। অনেক লোকের ভিড়ে পরিচিত দুটো মুখ নিলয় দেখতে পায়, নেহা ও রিশাদ। কিন্তু তাদেরও কিছু করার ছিল না। কেবল তারা আত্মচিৎকারে বলে চলেছে, আপনারা ওকে ছেড়ে দিন। কিন্তু কেউ শোনেনি ওদের কথা। হঠাৎ করে নিলয়ের উপর সবার মারের ঝড়তা থেমে যায়। নিলয় রক্তাক্ত অবস্থায় সামনে তাকিয়ে দেখে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে। নিলয়ের যেন প্রাণ ফিরে পেল। এই অবস্থার মধ্যেও পুলিশদেরকে নিলয়ের আসলেই বন্ধু বলে মনে হতে লাগলো। রিশাদ আর নেহা দৌড়ে নিলয়ের কাছে আসে।
নিলয়ের গাল বেয়ে রক্তের লালা যেন চারপাশে ছড়িয়ে পড়েছে। টি শার্টটা রক্তের লাল রঙে ছেয়ে গেছে। পুলিশের মধ্যে অফিসার গোছের লোক বলে উঠল, কি হয়েছে এখানে? সবাই কেন ছেলেটাকে এভাবে মারছে? রিশাদ কিছু বলতে যাবে, তখনই কোথা থেকে আরাফ এসে সামনে দাঁড়ায়। অফিসারকে সালাম দিয়ে বলে, স্যার, ও একটা অভদ্র ছেলে, মেয়েদের প্রচুর উত্তপ্ত করে। এই যে এখন এখানে ওই মেয়েটাকে বাজে বাজে কথা বলেছে বলে সবাই ওকে মারছে। পুলিশ অফিসার রাফি মেয়েটার দিকে তাকে ইশারায় জিজ্ঞেস করতে মেয়েটি কান্না করতে করতে বলে, জি স্যার, এই ছেলেটা আমাকে এসে অনেক বাজে কথা বলেছে। রাফিন আর কোনো কথা শোনে না, সোজা নিলয়কে একটা চর দিয়ে থানায় নিয়ে চলে যায়। নিলয় থানায় বসে আছে, হেলান দিয়ে বসে কি যেন ভাবছে। অফিসার রাফিন খানিকটা অবাক হয়ে নিলয়কে দেখে, কারণ এখানে যতজন কয়েদি হয়ে আসে সবাই এতক্ষণ, স্যার আমি নির্দোষ, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন, আর করব না, এরকম কথা বলে কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করতে থাকে। কিন্তু নিলয় গারদের ভিতর দেওয়ালে হেলান দিয়ে এক পা লম্বা ও এক পা খাটো করে একটা হাত সেই পায়ের উপর দিয়ে বসে আছে, একদম চুপচাপ। গাল বেয়ে কপাল ফেটে যাওয়ার রক্ত বের হচ্ছে তখনও, সেদিকে নিলয়ের কোনো খেয়ালই নেই। শেষমেশ অফিসার রাফিন তা সহ্য করতে না পেরে বলেই ফেলে, ওই ছেলে, তোর কপাল কেটে রক্ত বের হচ্ছে তো, দাঁড়া ডাক্তার নিয়ে আসি। দরকার নেই। মানে? আমি মেসে যেয়েই ডাক্তার দেখে নিতে পারবো। হোয়াট? তুই কি পাগল? তোকে কে ছেড়ে দেবে? পাগলের মতো কথা না বলে বসে থাক। রাফিন ডাক্তার আনতে চলে যায়। একসময় ডাক্তার নিয়েও আসে। ভিতরে প্রবেশ করে ডাক্তার ক্ষত ড্রেসিং করে ব্যান্ডেজ করে চলে যায়। নিলয়কে রাফিন বলে, কি দরকার ছিল মেয়েদের টিচ করার? তোকে দেখে তো ভালো ঘরের ছেলে বলেই মনে হয়। হাসিস কেন? যদি বলি আমি এমন কিছু করিনি তাহলে কি ছেড়ে দেবেন? দেব। তোকে দেখে মায়া হচ্ছে বড্ড। উপর দেখে কারো মায়াতে পড়তে নেই। মানে কিছু না, আপনি মায়াতে পড়বেন, আর সেই মায়া কাটতে অনেক বেশি সমস্যা। যেমন আপনি আপনার স্ত্রী মায়াতে ওর সাথে ঝগড়া হওয়ার পরও না পারছেন একা থাকতে, না পারছেন ওনার সাথে কথা বলতে। ওই ছেলে, তুই কিভাবে জানলি আমার বউয়ের সাথে ঝগড়া হয়েছে? আপনার কপালের দুটো চিন্তার ফাঁস দেখে। কি মানে? নিলয় কোনো কথা বলে না, কেবল মনে মনে হাসে। নিলয় কেবল আন্দাজে ঢুল ছুঁড়েছে মাত্র, কিন্তু ঢিলটা এভাবে টার্গেটে লাগবে সেটা নিলয় নিজেও জানে না। পুলিশ অফিসার থানায় থাকা আয়নাতে নিজেকে একবার দেখে নিল। কপালে ওনার কোনো ভাঁজ নেই, উৎসুক দৃষ্টিতে নিলয়ের দিকে তাকায়। নিলয় জানে এখন রাফিন তাকে নানা রকম প্রশ্ন করবে, তাই সে প্রসঙ্গ ঘুরিয়ে বলতে থাকে, আমি নতুন, এই শহরে নতুন, ভার্সিটির নিতান্তই নতুন এক স্টুডেন্ট, খেটে খাওয়া বাবার গরিব সন্তান। খুব কষ্ট করে এখানে পড়তে এসেছিলাম, কিন্তু কপাল দোষে ওই র্যাগিং বাহিনীর পাল্লাতে পড়েছিলাম। তাই প্রতিনিয়ত তাদের কাছে আমার রক্তের খেসারত দিতে হচ্ছে। আপনাদের মতো পুলিশরা ওদের কথা শুনে নিশ্চুপ থাকেন। যারা র্যাগ দিয়েছিল তারা ছিল প্রভাবশালী বাবার কুলাঙ্কার সন্তান। অমানুষের মতো নির্যাতনের শিকার হতে হয়েছে আমার, এমনই আমার মতো নতুনদেরও। স্যার, এই ক্যাম্পাসের র্যাগিংয়ের আরও অনেক ভয়ানক আর ভয়ঙ্কর ইতিহাস আছে। আপনারা তো কেবল বোবা থাকেন, আর যাকে র্যাগিং করা হয়েছে তাকেই এখানে ধরে এনেছেন। মেয়েটাকে আমি কিছুই বলিনি, জাস্ট র্যাগিংয়ের জন্য এসব কিছু হয়েছে। আপনারা পারবেন না কোনোদিন কিছু করতে। ও, বুঝতে পারছি, তাহলে এটা আরাফদেরই কাজ, কিন্তু কিছু তো করতে পারবো না। মানে? এতদিনে কিছুই করেননি যখন, এখন করে কি হবে? যা করার আমরাই করি। মানে ওদের র্যাগিং সহ্য করি। রাফিন কোনো কথা বলে না, কেবল চুপচাপ হয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে। সে ঠিক সময়ে কালো স্যুট পরা, ভিতরে সাদা শার্ট, কালো টাই আর সাথে ম্যাচিং করা কালো প্যান্ট, হাতে নীল ফাইল ধরে আছে। রাফিন লোকটাকে বেশ ভালো করে চেনে। ওনার নাম আদনান, দেশের নাম করা একজন বড় ব্যবসায়ী, 10টা কোম্পানির মালিক আদনান সাহেব। রাফিন দেখে আরও কয়েকজন লোক ওনার পিছনে থানায় প্রবেশ করে, আর তারা সবাই উকিল। রাফিন এত সব নামি দামি লোককে একসঙ্গে দেখে বেশ ঘাবড়ে যায়। রাফিন সাথে সাথে উঠে দাঁড়িয়ে আদনান সাহেবের উদ্দেশ্যে বলে, স্যার আপনি প্লিজ বসুন। কি খাবেন স্যার?
ঠান্ডা না কফি? ওই কে আছিস? স্যারদের জন্য ঠান্ডা নিয়ে আয়। আদনান সাহেব আংশিক মুখ বাঁকিয়ে রাফিনের দিকে একবার তাকায়, তারপর চেয়ারে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, রাফিন সাহেব, আমি বসতে আসেনি, এইমাত্র যাকে ধরে এনেছেন তাকে ছাড়াতে এসেছে। আদনান সাহেব কথা শেষ করতে না করতে রাফিন দেখে আরো দুজন লোক থানায় প্রবেশ করে, নেহা ও রিশাদ। নেহা অবাক চোখে তাকায় রাফিনের সামনে আদনানকে দেখে। কে না চেনে তাকে? শহরের সবাই এই আদনানকে এক নামে চেনে। আর সে বিশিষ্ট লোক নিলয়কে ছাড়তে এসেছে। নীলা ভেবেই তো অবাক হচ্ছে। স্যার আগে বসুন প্লিজ, তারপর কথা বলছি। নো মিস্টার রাফিন, এই নিন। আদনান সাহেব আর কোনো কথা বলে না, সোজা নিলয়ের জামিনের কাগজ রাফিনের টেবিলের সামনে রেখে দেয়। রাফিন আর নেহা সবাই বড় বড় চোখে তাকাচ্ছে, টেবিলে রাখা কাগজের দিকে আরেকবার তাকাচ্ছে, স্যুটটাই পরা আদনান সাহেবের দিকে। রাফিন মনে মনে বহুবার বলে ফেলেছে, এই ভদ্রলোকের ঝামেলা যত তাড়াতাড়ি শেষ করা যায় ততই নিজের জন্য মঙ্গল। কিন্তু ভদ্রতার খাতিরে কিছুই করতে পারছে না রাফিন তাড়াতাড়ি কাগজটা দেখে বলে, রহিম ভাই, নিলয়কে নিয়ে আসুন। নিলয় হাসে, সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। ইনোসেন্ট মুখশ্রী, গোল গোল দুটো চোখের ডলো চাহনি দিয়ে নিলয় আসে। সবাই অবাক হয়ে তাকায়, কেবল রিশাদ বাদে। আদনানের সাথে থাকা লোকগুলো ভাবে কেমন বিশেষত্ব আছে এই ছেলের মধ্যে, যার জন্য এই প্রভাবশালী আদনান সাহেব তাকে ছাড়তে এসেছে। কি সম্পর্ক ওর সাথে? কিন্তু কেউ কিছু জিজ্ঞাসা করার সাহস পায় না। নিলয় আসতেই আদনান সাহেব বলে, নিলয়। সবাই আদনান সাহেবের কথা শুনে ওনার দিকে তাকায়, আর স্পষ্ট দেখতে পায় আদনানের চোখের কোণে পানি। নিলয় মুচকি হাসে, কিন্তু আদনান সাহেব হাসে না। নিলয় আদনানের দিকে একবার তাকিয়ে রিশাদের পাশে দাঁড়িয়ে থাকা নেহার দিকে তাকিয়ে শুকনো এক হাসি দেয়। আদনান বলে, আরবদের আমি দেখছি। না, তার কোনো দরকার নেই, রাফিন সাহেব আছে তো, উনিই দেখবে। আদনান আর কোনো কথা বলে না, রাফিনের দিকে তাকিয়ে এক তীক্ষ্ণ দৃষ্টি দেয়। রাফিন বুঝে নিয়েছে তার কি করতে হবে। আদনান আর দাঁড়ায় না, নিলয়ের দিকে আরেকবার তাকিয়ে আদনান সোজা চলে আসে থানা থেকে। নিলয় ধীর পায়ে এগিয়ে এসে রাফিনকে বলে, বলেছিলাম না স্যার, আমি মেসেজেই ব্যান্ডেজ করে নেব। নিলয় আর কোনো কথা না বলে সেও থানা থেকে চলে আসে। রাফিনের মনে হাজারটা প্রশ্ন নিলয়কে নিয়ে, কিন্তু সেই প্রশ্নগুলো করার একদমই সুযোগ পায় না। তবে রাফিন জানে এখন তার কি করতে হবে। সোজা ভার্সিটিতে যেতে হবে, তারপর বাকিটা সেখানে দেখা। কালো রঙের 4 জন পুলিশ সহ জিপ গাড়িটা ভার্সিটির মধ্যে প্রবেশ করে। কিছু সময় আগে ঘটে যাওয়া ঘটনাগুলো সবার এখন মুখে মুখে, তাই পুলিশ আসবে এটাই স্বাভাবিক। আর সবাই জানে পুলিশ এসে আসামির বিরুদ্ধেই কথা বলবে, তাই সবাইকে আরাফের ভয়ে মিথ্যা কথা বলা ছাড়া কোনো উপায় নেই। কারণ রাত শেষে ঠিকই ভার্সিটিতে সবার আসতেই হবে। আর এটা সুযোগে স্থানীয় প্রভাবশালী লোকের ছেলেগুলো দূরের ছেলে মেয়েদের নিয়ে যা ইচ্ছে করে, প্রতিবাদ করলে সমস্যা কমার থেকে দ্বিগুণ বেড়ে যায়। রাফিনের গাড়িটা যখন ভার্সিটির প্রাঙ্গণে এসে থামি, তখন সবাই সেই দিকে তাকিয়ে আছে। আরাফার তার ছেলেরা ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। রাফিন সোজা সেখানে যায়। ওই ওট। আরাফের উদ্দেশ্যে বলা কথাটা আরাফ প্রথমে শুনেও খেয়াল করেনি, কিন্তু বাকিরা ঠিকই শুনে চুপ হয়ে যায়। রাফিন জামার কলার ধরে আরাফকে টেনে তুলতে ভার্সিটিতে যেন তখন এক থমথমে পরিবেশ বহন করে। সবাই চুপ হয়ে এবং উৎসুক হয়ে সেদিকে তাকিয়ে আছে। আরাফ হেসে দিয়ে বলে, অফিসার, আপনার বুকে সাহস আছে দেখছি, কিন্তু যেটা করেছেন না, এর ফল অনেক খারাপ হবে বলে দিলাম। কথাটা শেষ করতে রাফিন আরাফের গালে কষে চড় দেয়। আরাফের পাশে থাকা ওর দলের ছেলেরা রাফিনের দিকে ছুটে আসে, কিন্তু আরাফ তা আটকে নেয়। আরাফ জোরে হেসে ওঠে। রাফিন বলে, আজ শেষবারের মতো তোকে বলছি, এরপর আর যদি একটা স্টুডেন্টকে কোনো প্রকার র্যাগিং করেছিস তোরা, তাহলে দেখিস আমার থেকে খারাপ কেউ হবে না। আরে অফিসার, এ অব্দি কেউ কিচ্ছু করতে পারেনি, আর আপনি তো কোথাকার কোন পুলিশ? জাস্ট একটা ফোন করলে না, আপনাকে সোজা বিভাগ ছাড়া করে দেবো, বুঝলেন? আইনের শিকলে হাত বাঁধা, না হলে তোকে এখানেই মেরে রেখে দিতাম। তোদের আজকেই থানায় নিয়ে থেরাপি দিতাম, কিন্তু তোদের পাস্ট
হিস্ট্রি শুনে খারাপ লাগলো, তবে তোদের সাথে খুব দ্রুত আমার আবার দেখা হবে। মাথায় রাখিস, নিলয়ের সাথে যেটা করেছিস সেটার ফল তো হাড়ে হাড়ে টের পাওয়াবো আমি। স্যার, আমরা না দিলেও ক্যাম্পাসে অনেকে আছে, তাদের কিভাবে ঠকাবেন? শাপিন বিদ্রুপের একটা হাসি দিয়ে রাফিনের দিকে তাকিয়ে বলল কথাটা। রাফিন জানে আরাফও এই এলাকার প্রভাবশালী একজন নেতার ছেলে, তাই বেশি ওভার রিয়াক্ট করলে লাশও পড়ে যেতে পারে। তবে রাফিন বলে, কি করে ঠেকাবো? পিছনে লাঠির ডান্ডা পড়লে এমনি সব ঠান্ডা হয়ে যাবে। তোদের এসব নিয়ে কষ্ট করে ভাবতে হবে না, কেমন? রাফিন আর দাঁড়ায় না, সোজা চলে যায়। ক্যাম্পাস শুদ্ধ লোক রাফিনের দিকে তাকিয়ে আছে। এই 5 বছরে এরকম ঘটনা প্রথম ঘটল, কিন্তু আরাফ থেমে থাকার মানুষ না। ফোন বের করে তার বাবা ও চাচাকে সবটা বলল। ক্যাম্পাসের গেটের কাছে আসতেই নেহার সাথে রাফিনের দেখা। রাফিন জিপ থেকে নেমে নেহার সামনে যেয়ে দাঁড়ায়। নেহা ভুরু কুচকে তাকায় রাফিনের দিকে। রাফিন কোনো ভনিতা ছাড়াই বলে, আপনিও তো গিয়েছিলেন থানায় নিলয়কে দেখতে। আদনান সাহেবকে চেনেন? তাকে কেই না চেনে। আরে আমি বলতে চাচ্ছি নিলয়ের সাথে ওনার কি সম্পর্ক? আমিও জানি না। মানে আপনার না ফ্রেন্ড? সেটাও জানি না। আরে ম্যাডাম, তাহলে দেখতে গিয়েছিলেন কেন? জানি না। উফ, জানেনটা কি? কিচ্ছু না। ওকে, নিলয়ের ঠিকানাটা দিন। সরি মিস্টার, সেটাও জানি না আমি। অ্যাকচুয়ালি আমার সাথে নিলয়ের কখনো কথাই হয়নি। ওকে আমার বিএফ মেরেছিল বলে দেখতে গিয়েছিলাম। নেহা চলে আসে। রাফিন বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে আসে ভার্সিটি থেকে। নেহা ধীর পায়ে ক্যাম্পাসে এগিয়ে যায়। আরাফ নেহাকে দেখে ডাক দেয়। নেহা সেদিকে যায়। আরাফের কাছে যেতেই আরাফ বলে, তুমি নিলয়কে কেন দেখতে গেছিলে? এমনি। এমনি মানে? কি সম্পর্ক তোমার ওর সাথে? আমি একটা জিনিস খেয়াল করছি, ওকে কিছু বললেই তুমি বাধা দাও। কোথাও এমন নয় তো তুমি আরো প্রেম করছো? আরাফের গালে নেহা একটা চর বসিয়ে দেয়। আরাফ চোখ বড় বড় করে নেহার দিকে তাকিয়ে আছে। সবাইকে কি তোর মতো খারাপ মনে হয়? তোর মতো কি অন্যদের সাথে আমি প্রেম করে বেড়াবো? বেয়াদব ছেলে, কি মনে করিস? হ্যাঁ, তুই অন্যদের সাথে প্রেম করবি আর সেটা আমি জানবো না? আর আমাকে ডেটিংয়ের ভালোবাসা শেখাতে আসছিস, তাই না? নেহা কথাগুলো শেষ করে গটগট করে হেঁটে ভার্সিটি থেকে বের হয়ে আসে। আরাফ গালে হাত দিয়ে নেহার চলে যাওয়ার দিকে তাকায়। শাপিন বলে ওঠে, ভাই এটা কি হলো? সবটাই হয়েছে ওই শালা নিলয়ের জন্য। এনেই ওকে একেবারে মেরেই ফেলবো। ভাই, রাফিন আর নেহা দুজনেই আজ তোমাকে চর মেরে গেল। ওই খারাপ যাচ্ছে, কাল থেকে র্যাগিং বাড়িয়ে দে। আর এক্ষুনি ঘোষণা করে দে, যে শালা পুলিশের কাছে কমপ্লেন করবে তাকে ভার্সিটি ছাড়া করব। আরাফের কথা মতো সোহাগ আর মুজিব সারা ক্যাম্পাসে কথাটা জানিয়ে দেয়। সবাই বুঝে নিয়েছে কাল থেকে তাদের কপালে অনেক খারাপ কিছু ঘটতে যাচ্ছে। রাফিন নিলয়ের ম্যাচের সামনে দাঁড়িয়ে আছে। সেদিনের ঘটনার পর নিলয়ের ম্যাচ খুঁজে বের করতে রাফিনের সময় লেগেছে 15 দিন। রিশাদ ম্যাচের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসারের সামনে যায়। স্যার, আপনি এখানে? নিলয়ের সাথে কথা বলতে আসলাম। আচ্ছা, ভিতরে আসুন। রাফিন নিলয়ের রুমে আসে। এটা কোনো ম্যাচ বলে ভুল হবে। 5 তলা একটা বাড়ি। নিলয়ের মুখে ম্যাচ শুনে নিলয়ের ঠিকানা খুঁজে বের করতে করতে অনেক বেশি সময় লাগে ওর। এই পুরো বাড়িতে খুব একটা লোক নেই বললেও চলে। বাড়িটার ভিতরেই একটি ছোট্ট চায়ের দোকান। একজন বয়স্ক লোক সেই দোকানে চা বিক্রি করেন, আর 2টো ফ্যামিলি থাকে নিচতলাতে, আর উপরের বাকি তলাতে কেউ নেই। সবটা জুড়েই নিলয় আর রিশাদের থাকার জায়গা। রাফিন যখন প্রবেশ করে চারিদিক বেশ ভালোভাবেই তাকাতে তাকাতে যায়। সিভিল ড্রেস পরা, তাই ফ্যামিলির লোকজন খুব একটা কিছুই মনে করেনি। নিলয়দের ফ্ল্যাটে যায় ওরা। নিলয় রুমের কাছে আসে। দরজাটা খোলা আছে। রাফিন আর রিশাদ রুমে প্রবেশ করে। 2টো এসি, 2টো বেড, 2টো সিলিং, একটা 32 ইঞ্চি স্মার্ট এলইডি টিভি, বড় একটা ফ্রিজ, বেশ গোছানো ও পরিপাটি একটি বড় রুম। রাফিন হাবার মতো তাকিয়ে সবটা দেখে নিল, কারণ নিলয় নিজে বলেছিল সে গ্রাম থেকে এসেছে। খেটে খাওয়া গরিব বাপের ছেলে ও বহু কষ্টে পড়াশোনা করতে এখানে এসেছে। তাহলে এত কিছু কিভাবে আসলো? কোথায় পেল? কেউ? রাফিনের মনে প্রশ্নগুলো বারবার ঘুরপাক খাচ্ছে।
সে এসেছিল আদনানের রহস্য বের করতে, আর এসেই আরও বড় রহস্যে পড়ে যাবে রাফিন তা ভাবতেই পায়নি। রাফিন ভেবেছিল হয়তো ভাঙ্গাচোরা একটা ম্যাচ থাকবে, কুড়ে ঘরের মতন রুম থাকবে, কিন্তু না, রাফিন যা ভেবেছিল তার কিছুই এখানে নেই। এসব কিছু কি নিলয়ের নাকি রিশাদের, জানতে হবে। রাফিন বিড়বিড় করতে থাকে। কখন যে নিলয় সামনে এসে দাঁড়িয়েছে রাফিন তা জানে না। নিলয় বলে, কেমন আছো? নিলয়, কেমন আছো তুমি? তোমাকে দেখতে আসলাম। জি স্যার, ভালো। তা ভাবি কেমন আছে? ঝগড়া মিটেছে? রাফিন হাসে, তবে অবাক হয় নিলয়ের এখনো সেই কথা মনে আছে দেখে। রাফিন বলে, সব ঠিক। তুই কি আসলেই ভালো আছো? জি স্যার। তুমি কি আসলেই ভালো আছো? কিন্তু এমন পরিস্থিতিতে তোমার তো মানসিক চাপে থাকার কথা, মেন্টালি অনেক প্রবলেম হওয়ার কথা। আসলে স্যার আমি মেন্টালি অনেক স্ট্রং তো তাই। রাফিন ঘুরে বেড়ায় রুমে। রাফিনের মনে হাজারটা প্রশ্ন, কিন্তু কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। নিলয় জানে রাফিন তাকে কি জিজ্ঞাসা করবে, তাই নিলয় বলে, আদনান সাহেব আমাকে কেন ছাড়িয়ে এনেছিল সেটাই জানতে এসেছেন? কারণ আমি ওনার গ্রামেরই ছেলে, আর এই বাসাটা ওনারই। আমাদের বাড়ির পাশেই ওনার গ্রামের বাড়ি, সেখানে ওনার মা বাবা থাকেন, আর ওনাদের সাথে আমার মা বাবা দারুণ সখ্যতা। উনিও যান সেখানে, আর সেখান থেকে পরিচয় আমার ওনার সাথে, ব্যাস, আর কিছু না। ও। রাফিন এতক্ষণে সব বুঝতে পারে। নিলয়ের সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসে সেখান থেকে। রাফিন চলে যেতেই রিশাদ বলে, তুই ওনাকে মিথ্যে কেন বললি? মিথ্যা কি বললাম? গ্রামেই তো থাকতাম নাকি? আরে সেটা তো অনেক আগের কথা। বাদ দে, আরাফের কি খবর বল। নেহার সাথে ঝামেলা চলছে, তবে র্যাগিং করছে খুব। গুড, এটার জন্যই তো আমার ভার্সিটিতে আসা। যত বেশি র্যাগিং করতে ততই সে এগিয়ে এগিয়ে যাবে। মানে কোথায় এগিয়ে যাবে? মৃত্যুর দেশে। যাই হোক, ফোন দে তোর মাসুমের কাছে। কেন? আরে দে না। নিলয়, তুই আবার শুরু করলি তো। আমি এক্ষুনি ফোন দিচ্ছি, তবে মাসুমের কাছে না। তাহলে কোথায়? আচ্ছা বাদ দে, ভার্সিটিতে যাব। কি? নিলয় কোনো কথা বলে না। বিছানায় বালিশের নিচে থাকা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে পকেট থেকে লাইটার নিয়ে জ্বালিয়ে টানতে থাকে। রিশাদ এসে সিগারেট মুখ থেকে কেড়ে নিয়ে বাইরে ফেলে দেয়। নিলয় হাসতে হাসতে বিছানায় বসে পড়ে। রিশাদ বলে, তোকে আর ভার্সিটিতে যেতে হবে না, এখনো তুই সুস্থ না, আর তাছাড়া তুই গেলে ঝামেলা বাঁধবেই, ওরা ভালো না। হাসিস কেন? আমি ভালো তো। রিশাদ নিলয়ের প্রশ্নের উত্তর দেয় না, কেবল দীর্ঘ এক নিঃশ্বাস নিয়ে নিলয়ের পাশে যেয়ে বসে। তারপর নিলয়ের দিকে তাকিয়ে রিশাদ বলে, দেখ নিলয়, কেউ না চিনলেও আমি তোকে ঠিকই চিনি। ভয় হচ্ছে রাফিন আরবদের শাসিয়ে এসেছে বলেই। এবার নিশ্চিত খুব বড় রকমের ঝামেলা হবে। তুই এখান থেকে চলে যা, তোর এই বাড়িও বেঁচে দে, আমিও চলে যাই। আরে ভাই, কি যে বলিস, চল আদনান সাহেবের কাছে যাই। কেন? না, ওনার কাছে যাব না, ওনাকে দেখলে আমার ভয় করে। আচ্ছা ফোনটা দে, মাসুমকে কল দেব। কেন? ঝামেলা করবি বলে? না, দিবি তো, প্রমিস ঝামেলা করব না। ওকে। নিলয় মাসুমকে কল দেয়। প্রথমবার রিং হতেই রিসিভ করে মাসুম। ভাইয়া বলো। আরাফের উপরে নজর রাখবি। কোন দেশের টপ রকস্টার? ধুর, সাধারণ একজন চার্গার। ওহো, বুঝতে পারছি। আচ্ছা। নিলয়ের থেকে রিশাদ ফোন কেড়ে নিয়ে বলে, মাসুম, একদমই না। জানিস তো আদনান সাহেব কি বলেছিল? তোর জন্য ঝামেলা বাঁধবে শিওর। সরি রিশাদ ভাই। মাসুম ফোন কেটে দেয়। সে নিলয়ের কথা মতোই কাজ করবে। রিশাদের নাম। রিশাদ কেবল ভয় পাচ্ছে আরাপ নিলয়কে মারবে, সেটার জন্য না। রিশাদ ভয় পাচ্ছে অন্য জায়গাতে। 2 দিন পর নিলয় কাঁধে ব্যাগ ঝুলিয়ে ধীর পায়ে ভার্সিটিতে প্রবেশ করে। তখনই কেউ একজন তার ব্যাগ টেনে ধরে। পেছনে তাকিয়ে দেখে নেহা দাঁড়িয়ে। নিলয় মুচকি হাসে। নেহা বলে, জি ভালো, আপনি? আমিও ভালো। নেহা আর নিলয় হেসে হেসে কথা বলছে। ঠিক তখনই কেউ একজন পিছন থেকে এসে নিলয়ের মাথায় গাঁটটা মারে। নিলয় ঘুরে তাকায়, দেখে আরাফ আর তার লোকজন নিলয়ের পিছনে এসে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম ভাই। তুই সুস্থ হয়ে এসেছিস? জি ভাই। আচ্ছা চল। কোথায় ভাই?
শালা আবার প্রশ্ন করছিস? মা চল শালা এক্ষুনি। আরাফ ও কোথাও যাবে না। কেন, কষ্ট হচ্ছে? ও তো যাবেই, বাট যাওয়ার পর কি হবে সেটা সে জানে না। আমাদের ব্যাপারে নাক গলিও না, তাহলে তোমার এই সুন্দর মুখ আর এই সুন্দর থাকবে না, বুঝলে? আরাফ তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। সীমা এখন ছাড়াবো? তোর গায়ে হাত দিয়ে প্রেম করতাম বলে একদিনও তো গায়ে হাত দিতে দিস নাই। আজ সবার সামনে তোকে চুমু দিব, দেখি কে বাঁচায়। কথাটা শোনার সাথে সাথে নেহা কষে আরাফের গালে জ্বর বসিয়ে দেয়। তারপর নিলয়ের দিকে তাকিয়ে বলে, তুমি কিরকম ছেলে? হ্যাঁ, তোমার সামনে একটা মেয়েকে অপমান করে তুমি কিছু বলতে পারো না? থোটা আরাফের পায়ের নিচে ছড়ে নেহা। তারপর হনহন করে চলে আসে সেখান থেকে। আরাফ মুচকি হেসে আরাফ নিলয়ের টি শার্ট ধরে টানতে টানতে নিয়ে যায়। ভার্সিটির সবাই ওদের দিকে তাকিয়ে আছে। নিলয় কারোর দিকে তাকানোর সুযোগ পাচ্ছে না, কেবল বারবার বলছে, ভাই আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি কি ক্ষতি করেছি আপনাদের? আমাকে দয়া করে ছেড়ে দিন ভাই প্লিজ। নিলয়ের কোনো কথা শোনে না। ক্যাম্পাসের ঠিক মাঝখানে একটি জামরুল গাছের গোল চত্বরে নিয়ে যায় নিলয়কে। ভার্সিটির সব স্যার ম্যাম আর স্টুডেন্টরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দিকে, কিন্তু কেউ আরাফের সামনে এসে নিলয়কে বাঁচানোর চেষ্টা করছে না। ওরা কজন ছাড়া বাকি সবার মুখে এক প্রকার দুশ্চিন্তা ও বিষণ্ণের ছাপ। আরাফরা গোল চত্বরে যেয়ে বসে, আর নিলয় ওদের সামনে দাঁড়িয়ে আছে। ওই কুত্তার বাচ্চা, পুলিশের কাছে নালিশ দিতে খুব মজা না? আমার নামে বিচার দিয়েছিস? তোর কত বড় সাহস আমি দেখতে চাই। কি ভেবেছিলি তুই পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে? ডাক সালা তোর পুলিশকে, দেখি ওর কত সাহস আমাকে ধরে নিয়ে যায়। চলো। ওরা সবাই হো হো করে হাসতে থাকে। হাসতে হাসতে যেন মাটিতে গড়িয়ে পড়বে এমন অবস্থা। নিলয় শুকনো মুখে তাকাই ওদের দিকে, কোনো কথা বলছে না ও। কেবল নিলয় বুঝতে পারছে আজ ওর সাথে বেশ খারাপ কিছু হবে। তাই নিলয় কাঁদো কাঁদো মুখে বলল, ভাই আমাকে মাফ করে দিন, আমি পুলিশের কাছে কিছুই বলি নাই, আর কোনোদিনও পুলিশের কাছে যাব না। আমাকে এবারের মতো ছেড়ে দেন ভাই, আমি কিছুই জানি না। নিলয়ের কথা শুনে শাফিন এসে নিলয়ের গালে সজোরে একটা চর বসিয়ে দেয়। নিলয় গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। শাফিন চর দিয়ে উচ্চস্বরে গালি দেয় নিলয়কে, তারপর বলে, শালা কি মনে করছিস? আমরা কি গাধা? তোর জন্য প্রথমবার পুলিশ এসে ভাইরা মেরেছে, আবার বলিস কিছুই জানোস না, পুলিশে কমপ্লেন করিস নাই? তাহলে পুলিশ জানে কি করে তোরে আমরা র্যাগ দিই? র্যাগের কি দেখেছিস এতদিন? এইবার দেখবি শালা। হ শাফিন, ঠিকই কইছস। ওই ফকিন্নি সামনে হাঁটু মুড়ে বসে কান ধরে থাক শালা। নিলয় দাঁড়িয়ে থাকে। গালি শুনে মুখটা একদম লাল হয়ে যায়। কখন যে চোখ থেকে পানি গড়িয়ে এসেছে নিলয় তা একদমই খেয়াল করেনি। নিলয় মারগুলো ঠিকই সহ্য করে নিচ্ছে, কিন্তু তার গালিগুলো একদমই হজম করতে পারছে না সে। আরাফ এসে সোজা তলপেটে একটা লাথি দেয় নিলয়কে। নিলয় কাত হতেই মুজিব এসে ওর -1.50 পাউডের চশমাটা খুলে নিয়ে নিজের জায়গাতে যে বসে। নিলয় কোকাতে কোকাতে কাত হয়ে পড়ে, ভাই আমার চশমাটা দিন প্লিজ, চশমা ছাড়া কিছু ঠিক মতো দেখতে পারি না ভাই, ঝাপসা হয়ে আসে, প্লিজ ভাই দিন চশমাটা। মুজিব নিলয়ের চশমাটা কনভার্সের নিচে ফেলে মট করে ভেঙে দেয়। নিলয় ঝাপসা চোখে সেদিকে তাকিয়ে থাকে। হঠাৎ নিলয় খেয়াল করে কে যেন তার গায়ের পিছন থেকে এক গাদা পোড়া মোবিল ও গোবর গোলা ঢেলে দিয়েছে। নিলয় এবার বসে পড়ে। পিছনে থাকা আরফের ছেলেপুলেরা এক এক করে সামনে এসে বসতে থাকে। অনেকগুলো একসাথে জমা হয়। 10 থেকে 15 জন ছেলেরা নিলয়কে এখন বাজেভাবে র্যাগ দিতে প্রস্তুত। নিলয় কোনো রকমে চোখ থেকে মোবিল মুছে সামনে তাকায়। এতক্ষণে নিলয়ের চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। আরাফ বলে ওঠে, আবার ঝাপসা দেখো, মেয়েদের সামনে দুটো ওই জিনিস দেখতে পাও? ভাই কি যে কন, ওটা তো কানা মানুষও টের পায়। আর ভার্সিটির মেয়েরা তো একটাও বোরকা পরে না ভাই, সবাই গেঞ্জি আর টি শার্ট পরে আসে। এ কারণেই তো দেখতে পুরো ঢাকার পরিবহনের সামনের লাইটের মতো লাগে ভাই। এই জন্য লেখক বলছে ভার্সিটির মেয়েদের দেখলে আমার না ভাই কমো না। ওরে চান্দু, তুই তো দেখি সব খবর রাখোস। মাঝখান থেকে কথা কেউ লজ্জা দিবেন না ভাই, লজ্জা পাইতেছি। আরে লজ্জাবান পুরুষ, কিন্তু তুই দেখোস আমাদের নিলয় দেখে না রে, সে ঝাপসা দেখে। ও ভাই
সেই মায়াগুলোর হেডলাইটগুলা শীতের সকালে কুয়াশার মতো দেখে। কিরে মুজিব, তুই আজকাল বেশিই দেওয়ানা হয়েছিস। সব খবর একদম কভার আছে বলে বলে দিচ্ছিস। ভালো উন্নতি হয়েছে তো। কি করবো ভাই, ভার্সিটির পোলানা আমরা, তাই আগে এইরাম ছিলাম না তো। তোমার লগে থাকতে শিখে গেছি। এখন রাতে ভিডিও না দেখলে ঘুমাইতে ভালো লাগে না। ওরে বাবা, তা খালি ভিডিও দেখিস নাকি বাস্তবে কিছু করস? কি যে কম ভাই আপনারা, বাস্তবে তো আবার বলার আগে জিএফ এর অভাব আছে নাকি? বেশ কিছুক্ষণ ওদের মধ্যে কথা হতে থাকে। সবাই সবার কথা শুনে হাসতে লাগলো বেশ জোরে। নিলয় কেবল ঠাই বসে আছে আর নিলয়ের দিকে তাকিয়ে বলে, ওই এবার কান্দরে কয়েকবার উঠ আর বয়। একদম ভাব নিবি না। তোর ভাব দেখানোর জন্য এখানে কেউ বসে নেই। যেটা বলছিস সেটা কর, নাহলে তোর খবর আছে। নিলয় কান ধরে উঠে দাঁড়িয়ে যখন বসতে যাবে তখনই শুনতে পাই, ভাই প্লিজ ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। আমি সব পুলিশকে বলেছিলাম। কথা শোনার সাথে সাথে নিলয় পিছনে দাঁড়িয়ে থাকা ছেলেটার সামনে আসে। নিলয় দেখে এটা রিশাদ, কিন্তু ও এখানে আসবে নিলয় জানে না। হঠাৎ আরাপ এসে রিশাদের গালে চড় দিয়ে বলল, ওই তুই আমাকে আপনি বলে সম্বোধন করলি না কেন? আরাপের কথা শুনে রিশাদ নিলয়ের দিকে তাকায়। নিলয় মবিল মুখে সামান্য এক প্রশস্ত হাসি দিয়ে রিশাদকে ইশারা করে আপনি বলতে। রিশাদ মাথাটা নিচু করে নেয়। নিলয় ভেবেছিল রিশাদ এই বুঝি বলবে নি শুরু কর, কিন্তু না, এমনটা হয়নি। রিশাদ প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় নিলয়ের দিকে। আর এদিকে রিশাদ ভাবে নিলয় হয়তো বলবে রিশাদ উঠে দাঁড়া, আমি দেখছি, কিন্তু না, এমন কিছু হয়নি। অবশ্য নিলয়কে সব কিছু থেকে বিরত রাখার দায়িত্বটা রিশাদেরই। সরি ভাই, ভুল হয়ে গেছে। ওর ভুলের কিভাবে সম্মান দিতে হয় শিখিস নাই? শিখবি কি করে? তোর পাশেরটা তো সম্মান দেয়ই না। মুজিব যা। কোথায় যাবো ভাই? তুই আর সোহাগ মিলে দুটো মেয়েদের জামার প্লাজো ম্যানেজ করে নিয়ে আয়। শালা দুইটারে এক্ষুনি পড়িয়ে পুরো ক্যাম্পাস ঘুরাবো। প্লিজ ভাই, এটা করবেন না। আমরা তো পড়তে এসেছি, আপনাদের সাথে তো কোনো শত্রুতা নেই আমাদের। কি বলতে চাচ্ছিস? আমরাই শত্রুতা করেছি? আমরা কি খারাপ তবে? না ভাই, আমি সেটা বলিনি। চুপ ভাই, হারামি দুইটারে মেয়েদের জামা পরিয়ে ব্যাস পল্লীতে ছেড়ে দিয়ে আসি চলো। ঠিকই বলেছিস, ওদের ওখানেই মানাবে ভালো। আজ বুঝবে মজা। পুলিশের কাছে আমাকে নিয়ে বলা। ভার্সিটির সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে সেদিকে, কেউ কিছু বলছে না। অবশ্য কারোর বলারও সুযোগ আর সাহস নেই। একদিন এক স্যার ওদের এসব কাজে বাধা দিয়েছিল বলে সেদিনই সেই স্যারকে মেয়েদের জামা কাপড় পরিয়ে কল গার্লস এলাকায় ছেড়ে দিয়েছিল। এরপর ওই স্যারকে আর এই ভার্সিটিতে দেখা যায়নি। মুজিব আর সোহাগ দুটো মেয়েদের কাপড় নিয়ে আসে। ওই যা তোরা, বেড়া দুটোকে ধর। আরাফের কথা মতো সবে এসে দুজনকে ধরল। রিশাদ বেশ নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু সাফিন এসে চড় দেওয়ার পর রিশাদ থেমে যায়। অবশ্য থামার আগে নিলয়ের দিকে তাকিয়েছিল ও। নিলয়ও তাকে চুপ হয়ে থাকতে বলে। রিশাদ এবার থেমে যায়। নিলয় আর রিশাদকে মেয়েদের পোশাক পরায় তারা। কিরে মুজিব, কিছু বলিস না কেন? কেমন লাগছে দেখে বল। ভাই নীলন্যারা তো পুরো ওই যে কি যে আছে না, ওই যে টেনিস খেলে নিগ্রো একটা মেয়ে, ধর নামও তো ভুলে গেছি, ওটার মতো লাগছে। আর ওই রাশিদকে তো বস পুরা শাকিলার মতো লাগছে। ওরে বাপ রে, তুই তো দেখি বেশ কিছু জানিস। আচ্ছা চল নাগিন গিন গানে ড্যান্স দেই ওদের সাথে। শালা আমি ডিজে অলগ ভার্সন দেব, একটা মাল সেই মাল লাগছে বস। জি বেশি পাগনামো হচ্ছে, চল ওদেরকে জায়গা মতো নিয়ে যাই। নিলয় আর রিশাদকে ধরে যখন ক্যাম্পাস থেকে বের করতে যাবে তখনই পুলিশের জিপ দেখতে পাই সবাই। মুজিব, সোহাগ আর বাকিরা সবাই আরাফের পিছনে যেয়ে দাঁড়ায়। আরাফ দেখে রাফিন তার দিকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। এসব কি হচ্ছে এখানে? স্যার, ওরা আবার নিলয়কে র‍্যাক করছে। ভাগ্যিস আসার সময় বলে এসেছিলে, না হলে খুব খারাপ হয়েছে তো। স্যার, যে রাস্তা দিয়ে এসেছেন সোজা সেই দিক দিয়ে চলে যান, না হলে কি? যা বলছি তাই করুন। আরাফ কথাটা শেষ করতে রাফিন আরাফের গালে একটা চড় বসিয়ে দেয়। সাফিন তে আসতেই আরাফ থামিয়ে বলে,
দিনে দুপুরে পুলিশ মেরে কোনো লাভ নেই, যা হবে আজ রাতেই। শাফিনকে কথাটা আরাফ আস্তে করে বলে। তারপর রাফিনের দিকে তাকিয়ে আরাফ ভদ্রতার দৃষ্টিতে বলে, সরি স্যার, ভুল হয়ে গেছে, আর কখনো র্যাগ করবো না। আমাদের প্লিজ মাফ করে দিন, প্রমিস করছি আর কখনো এমন করবো না। এবার আমাদের ছেড়ে দিন, পরের বার আর এমন হবে না, প্লিজ স্যার। তোরা কখনো ভালো হবে না। তোদের মতো বেয়াদব ছেলেদের জন্য ঢাকা নয়, সব স্থানের ভার্সিটিতে বহিরাগত ছেলেমেয়েরা ঠিকভাবে পড়াশোনা করতে পারে না। সরি স্যার, বুঝেছি, আর হবে না। যা এখন, পরের বার কিন্তু আর ছাড়বো না। আরাফেরা চলে যায়। নিলয় আর রিশাদ সেখানেই দাঁড়িয়ে থাকে। রাফিন বলে, বাড়িতে যাও, আর কখনো ওরা তোমাদের জ্বালাবে না। হাসো কেন? স্যার, ও মনে হয় পাগল হয়ে গেছে মানসিকভাবে, এত চাপ সে সহ্য করতে পারেনি, তাই। স্যার, আসি, ধন্যবাদ। নিলয়কে নিয়ে রিশাদ চলে যায়। রিশাদ নিলয়কে বলে, তুই কেন ওনার সামনে হাসছিলি? ওরা আবার জার্ক করবে তাই তাই হাসি পেল শুনে। তুই তো বেশি বুঝিস। আর পারছি না রিশাদ, কি এভাবে সব সহ্য করতে পারছি না। বাদ দে। শুনছেন পরিবেশ, চারিদিকে ঝিঝি পোকার শব্দ, চারপাশে নীরবতা ভেদ করে মাঝে মাঝে শাসা করে গাড়ি চলার শব্দ শোনা যাচ্ছে। মেন রাস্তা থেকে অনেকখানি দূরে তিনজন ছেলে দাঁড়িয়ে আছে, হাতে রিভলভার। ওই তিনজন ছেলের সামনে পায়ে দড়ি বাঁধা একজন লোক বসে আছে, গায়ে প্রচণ্ড রকম রক্ত জমাট বাঁধার চিহ্ন, আর গাল পেয়ে মাথায় লোহার রড দিয়ে মারা ক্ষত থেকে রক্তের স্রোত নিচে গড়িয়ে পড়ছে। হাঁটু ভাঁজে বসে থাকা লোকটা বারবার মৃদু চিৎকারে বলছে, আমাকে ছেড়ে দে, কিন্তু কেউ তার কথা শুনছে না। সবটা যেন অন্ধকার রাতে ঝিঝি পোকার শব্দের সাথে মিলিয়ে যাচ্ছে। তারপর হঠাৎ ঠাস করে একটা গুলির শব্দ শোনা গেল। ভয়ে সব আটকে উঠল। শুকনো পাতার মর্মর শব্দকে সঙ্গী করে আর ঝিঝি পোকার বিদঘুটের শব্দকে উপেক্ষা করে কয়েক জোড়া পা যেন সামনে এগিয়ে আসতে লাগলো। তারপর সবটা যেন ধোঁয়াশা। আরাফ, মুজিব আর সোহাগ দাঁড়িয়ে আছে ছোট্ট একটি গলিতে, অপেক্ষায় আছে একটি বড় সুযোগের। কখন সেই বহু প্রতীক্ষিত অপেক্ষার বৃষ্টি নেহা বাড়ি থেকে বের হবে। রাত তখন গাঢ় হয়নি। আরাফ ভালো করে জানে নেহা রাত কটার সময় বাড়ি থেকে বের হয়ে তার পাশের বাড়ি মানে ছোট কাকার বাড়িতে যায় তার কাজিনদের সাথে গল্প করতে। এটা নেহার প্রতিদিনকার রুটিন। আর নেহাকে যেতে হবে এই গলি দিয়েই, যেখানে দাঁড়িয়ে আছে আরাফ, মুজিব আর সোহাগ। ভাই, আসছে না কেউ? কটা বাজে? তো ভাই 9টা বাজে প্রায়। রেডি হো, এখনই সে আসবে। ভাই, কিছু মনে না করলে তোমার পরে আমি কিন্তু করতে চাই। হারামি, আগে আসুক তারপর। ওকে তো তুলে নিয়ে যাবই, কেউ বাঁচাতে পারবে না, তবে তোমার পরে আমি সুযোগ চাই। শয়তান একটা। ওই চুপ 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 চুপ, নেহা আসছে। নেহার মন খুব খারাপ। গতকাল ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে নেহা অনেকটাই চিন্তিত। বারবার নিলয়ের কথা অকারণে নেহার মনে চলে এসেছে। নেহা অজান্তে নিলয়ের কথা ভেবেছে। বারবার নেহার এটা মনে হয়েছে। আদনান সাহেবের সাথে নিলয়ের কী সম্পর্ক? দেখতে ইনোসেন্ট মনে হলেও নিলয়ের চোখে এক ধরনের হিংস্রতা আছে, যা আরাফের র্যাগিংয়ের সময় আমি খেয়াল করেছি। কিন্তু কেন সে কিছুই বলে না? নেহা এসব ভাবতে ভাবতেই আরাফদের খুব কাছে চলে আসে। হঠাৎই নেহা খেয়াল করে পিছনে কারোর পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। নেহা থেমে পিছনে তাকিয়ে দেখে মুজিব দাঁড়িয়ে আছে। নেহা থতমত খেয়ে এক প্রকার চমকে উঠে জিজ্ঞেস করে, কি ব্যাপার মুজিব ভাই, তুমি এখানে? নেহার কথার কোনো প্রত্যুত্তর করে না মুজিব। মুজিবের দৃষ্টি নেহার মুখ থেকে বুক অবধি সীমাবদ্ধ। নেহা সেটা খেয়াল করে নিজেকে সামলে মুজিবকে কিছু বলতে যাবে, তখনই পিছন থেকে শুনতে পায়, হাই জানু, কেমন আছো? নেহা চমকে ওঠে, ঘুরে তাকিয়ে দেখে আরাফ আর সোহাগ দাঁড়িয়ে আছে। নেহা একটা বড় ঢোক গিলে পরিস্থিতি কিঞ্চিত বুঝতে পেরে চিৎকার দিতে যাবে, তখনই আরাফ বলে, নেহা সরি, আমি ভুল করেছি। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে সত্যিকারের অর্থেই ভালোবাসো। আমি সরি বলছি সব কিছুর জন্য। হ্যাঁ, আমাকে মাফ করে দাও। আবার ফিরে এসো আমার কাছে, কথা দিচ্ছি তোমাকে কোনো প্রকার অসম্মান করবো না।
নেহা কিছু বলতে পারেনি আর। পিছন থেকে মুজিব অজ্ঞান হওয়ার স্প্রেজনিত রুমাল নেহার মুখে চেপে ধরে। তারপর নেহাকে আরাফেরা ধরে গাড়িতে তুলে নিয়ে যায়। শুনশান পরিবেশ, চারিদিকে ঝিঝি পোকার শব্দ, চারপাশে নীরবতা ভেদ করে মাঝে মাঝে শাসা করে গাড়ি চলার শব্দ শোনা যাচ্ছে। মেন রাস্তা থেকে অনেকখানি দূরে তিনজন ছেলে দাঁড়িয়ে, হাতে রিভলভার। ওই তিনজন ছেলের সামনে পায়ে দড়ি বাঁধা একজন লোক বসে আছে, গায়ে প্রচণ্ড রকম রক্ত জমাট বাঁধার চিহ্ন, আর গাল পেয়ে মাথায় লোহার রড দিয়ে মারা আঘাত থেকে রক্তের স্রোত নিচে গড়িয়ে পড়ছে। হাঁটু ভাঁজে বসে থাকা লোকটা বারবার মৃদু চিৎকারে বলছে, আমাকে ছেড়ে দে, কিন্তু কেউ তার কথা শুনছে না। সবটা যেন অন্ধকার রাতে ঝিঝি পোকার শব্দের সাথে ঠাই মিলিয়ে যাচ্ছে। তারপর হঠাৎ ঠাস করে একটা গুলির শব্দ শোনা গেল। ভয়ে সব আটকে উঠল, শুকনো পাতার মর্মর শব্দকে সঙ্গী করে আর ঝিঝি পোকার বিদঘুটের শব্দকে উপেক্ষা করে কয়েক জোড়া পা যেন সামনে এগিয়ে আসতে লাগলো। তারপর সবটা যেন ধোঁয়াশা। রাফিন দেখতে পাই চারজন লোক কালো পোশাক পরে তার পিছনের দিক দিয়ে আসছে, আর তাদের হাতে একটা করে পিস্তল। কিন্তু রাফিন তাদের কাউকেই কোনোদিন দেখেনি। একদম অপরিচিত চারজনের মুখ। অবশ্য রাফিন তাদের মুখও দেখতে পারছে না। পুরো মুখে লম্বা করে বড় মাথার টুপি ঝলানো, যেটা বড় রেনকোটে থাকে। রাফিনের কাছে আসতে চারজন রাফিনের পিছনে সোজা হয়ে সারিবদ্ধভাবে দাঁড়ালো। রাফিনের মনে পড়ে একটা গুলির শব্দ হয়েছিল, কিন্তু গুলিটা কার বা কোথায় লেগেছে রাফিনের তা একদমই খেয়াল করা হয়নি। রাফিন জ্যোৎস্না রাতে গাছের ফাঁক দিয়ে ধেয়ে আসা মৃদু চাঁদের আলোয় খেয়াল করে তার সামনে তিনজন লোকের মধ্যে একজন মাটিতে পড়ে আছে, আর ওদের দুজনকে ঘিরে ওদের পিছনে আরও চারজন লোক। রাফিন স্পষ্ট দেখতে পায় রাফিনকে যারা মারতে এসেছিল তারা হলো আরাফের লোক, শাফিন, শাওন আর রাহিল। আর যে গুলি খেয়ে পড়ে আছে সে হলো রাহিল। শাফিনরা এতক্ষণে পালিয়ে যায়নি, যার কারণ ওদের পিছনে অচেনা আগন্তুক দাঁড়িয়ে। আচ্ছা চল, বল। তোর নাম সাফিন? রাফিনে পিছনে থাকা কোনো সবার মধ্যে নেতাগোছের আগন্তুক একজন ব্যক্তি কথাটা বলল। রাফিন সেই মুখের দিকে তাকায়, কিন্তু মুখটা ঢাকা, তাই সে কাউকেই দেখতে পেল না। জি ভাই, আমার নাম সাফিন। তোতলাচ্ছিস কেন? তোর নাম সাফিন সেটা জানি, তুই থাকিস কোথায় সেটাও জানি, তোর জন্মসাল, তারিখ, মাস, কি করিস, কখন কোথায় যাস, সকালে কি ব্রেকফাস্ট করিস, কখন বাথরুমে যাস, সবটাই জানি। আপনারা কারা? মৃত্যুর দূত। এটা দেখেছিস? .56 পুরো লোডেড। তোকে মারার অনুমতি নেই, না হলে ডেঞ্জার বয়েজ গ্যাং এর কাছে এ অবধি কেউ বেঁচে ফেরেনি। তবে ভালো হয়ে যা, লাস্ট ওয়ার্নিং, যা। শাফিন কয়েকবার ঢোক গিলে চোখ বড় করে আগন্তুকের দিকে তাকায়। মনে মনে কয়েকবার বলেই ফেলেছে সে, কিভাবে আমি এই গ্যাংয়ের সামনে পড়লাম। এই গ্যাং তো সহজে কারোর সাথে শত্রুতা করে না, আর যার সাথে শত্রুতা করে তাকে মেরে ফেলে, আমাকেও মারবে। শাফিন ধপ করে হাঁটু মুড়ে বসে যায়। ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আমি কোনোদিনও আর কোনো কিছুই করব না। আমি আপনাদের গ্যাংয়ের অনেক নাম শুনেছি, কিন্তু কোনোদিনও দেখিনি। আমি এটাও জানি আপনারা কিভাবে মারেন। প্লিজ ভাই, আমাকে মারবেন না, আমি কখনো আর কিছু করব না। তোকে বললাম না মারবো না, তুই যা, 5 সেকেন্ডের মধ্যে এখান থেকে চলে যাবি, না হলে মেরেই ফেলবো। শাফিন আর শাওন দৌড়ে চলে আসে তাদের থেকে। শাফিন ভেবেছিল পিছন থেকে তাদের গুলি করা হবে, কিন্তু না, সেরকম হয়নি। তাই শাফিন খুশি হলো, কপালে বেশ বড় রকমের চিন্তার চাপ। হ্যালো মিস্টার রাফিন, আপনিও চলে যান, তবে হ্যাঁ, আজকে এই রাতের কথা আপনি ভুলে যাবেন, মনে করার একদমই চেষ্টা করবেন না। আর ধন্যবাদ। রাফিনকে বসা থেকে তুলে হাত পা থেকে দড়ি খুলে অচেনা লোকগুলোর মধ্যে থেকে সেই আগন্তুক লোকটি কথাটা বলে। তারপর আর না দাঁড়িয়ে সোজা চলে আসে তারা। রাফিন সেখানে দাঁড়িয়ে হা হয়ে যায়, কারণ এত কাছ থেকে সে ডেঞ্জারাস বয়েজ গ্যাংকে ধরতে পারল না। সারা বাংলাদেশ প্রশাসন খুঁজে বেড়াচ্ছে এই গ্যাংকে। অনেক অফিসারদের মনে এই ডেঞ্জারাস বয়েজ গ্যাং নিয়ে নানা রকম চিন্তা, কিন্তু এরা আসলেই খারাপ না। রাফিন বন থেকে বের হওয়ার পুরো সময় ধরে কেবল এই গ্যাংটাকে নিয়েই ভেবেছে। খুব স্পিডে গাড়ি চলছে, শাসা গাড়ির শব্দ যেন বিকট হয়ে আধা ধোয়া এক ঘুমন্ত নারীর ঘুম ভাঙিয়ে কানে এসে প্রবেশ করছে। ঘুমন্ত মেয়েটা নেহা, মুখে কাপড় বাঁধা।
গাড়ির ভেতরটা পুরো অন্ধকার। কয়েক মিনিট লাগলো নেহা কোথায় আছে সেটা বোঝার জন্য। তারপর ওর সাথে কারা আছে সেটাও বুঝে নিল আরাপ, মুজিব আর সোহাগ। নেহা চিৎকার দিতে পারছে না, কারণ ওর মুখে শক্ত করে কালো কাপড় বাঁধা। কেবল মুখ দিয়ে ওম ওম গঙ্গানের শব্দ শোনা যাচ্ছে। আরাপ বুঝে গিয়েছে নেহার চেতনা ফিরে এসেছে। ঘুমের স্প্রে অনেকখানি সময় ধরে কাজ করেছে, না হলে এতক্ষণে অনেক সমস্যা হতো এই নেহাকে নিয়ে। আর একটু অপেক্ষা করো, জানো তোমাকে আমার রাজপ্রাসাদে নিয়ে যাব। তারপর সেখানে অজস্র সুখ আর সুখ, মজা হবে, মস্তি হবে। আমাকে চড় আর অপমান করার মজাটা আজ তোমাকে বুঝিয়ে দেব জান। নেহার মুখে কোনো কথা বের হচ্ছে না। সব দিন ভাবে নেহা বারবার বলে চলেছে আমাকে ছেড়ে দাও প্লিজ, কিন্তু নেহা সেই বলা কথাগুলো বাইরে বের হচ্ছে না। কেবল চোখ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়তে লাগলো। হঠাৎ করে নেহা খেয়াল করে কোনো একজোড়া হাত তার স্পর্শকাতর জায়গায় পৌঁছানোর জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে উপরের দিকে। নেহা এবার ছটফট করতে থাকে। ঝাঁকুনিতে হাত দুটো নিচে নেমে গেল। চোখ বেয়ে অজস্র পানির মৃদু স্রোত বেয়ে পড়ছে নিচে। আবারও কয়েক মিনিট পর সেই হাতজোড়া উপরের দিকে উঠে আসতে লাগলো। নেহা কিছুই করতে পারছে না। আবারও ঝাঁকি দিল, কিন্তু এবার সেই দুটো হাত আর সরে গেল না। নেহা ঘুরে তাকিয়ে দেখে মুজিব তাকে পেছন থেকে জাপটে ধরে আছে, আর হাত দুটোর গন্তব্যের খুব কাছে আসতেই ধুম করে গাড়িটা ব্রেক করলো। আরব সহ গাড়িতে থাকা সবাই প্রায় হুড়মুড় করে সামনে ঝুঁকে গেল। আরব ড্রাইভার রতনকে বলে, ওই শালা মদর, তোর খুব সমস্যা হয়েছে, ব্রেক মারলি কেন? মরে যেতাম যদি সলক খাওয়া পোলা। সরি ভাই, সামনে কে যেন দাঁড়িয়ে আছে। মুজিবের মেজাজ বেশ খারাপ। বহুদিনের ইচ্ছে পূরণ হতে যাওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগেই এমন বাধা পাবে মুজিব তা ভাবতে পারেনি। প্রচণ্ড রকম বিরক্তি নিয়েই বলে, আরব ভাই, সামনে দাঁড়িয়ে থাকা ছেলেকে আমি দেখছি, পুরো মেজাজটাই খারাপ করে দিল। আমার নিচের সমস্যা হচ্ছে, ঠান্ডা হচ্ছে না, মেশিনটা আমাকে দিন, আমি ওর দিয়ে আসি। নেহা যেন প্রাণ ফিরে পেল। বাইরে কি হচ্ছে নেহা তা একদমই জানে না। কেবল গাড়ির সামনে হেডলাইটে নেহা স্পষ্ট দেখতে পায় লম্বা টুপি ঝুলিয়ে পিছনে হাত বেঁধে কে যেন মাথাটা একদম নিচু করে দাঁড়িয়ে বাইকের সামনে। এই একজন লোকের জন্য মুজিবের মতো কুত্তার বাচ্চার হাত থেকে ওর সম্মানটা বেঁচে গেল হয়তো। নেহা অনেক খুশি হলো, চিন্তার চাপতার জানি। মুজিব গাড়ি থেকে নেমে আরপার সোহাগও তার পিছনে নামে। নেহা গাড়িতে একা। কেবল ড্রাইভার সিটে বয়স্ক রতন কাকু বসে আছে। রতনলাল নেহাকে খুব ভালো করে চেনে, কারণ বহুবার আরব স্যারের সাথে নেহাকে সে দেখেছে। রতন লালের কাছে নেহা তার মেয়ের মতোই লাগে। সবসময় নেহাকে সে মা বলে ডেকেছে। এমন কিছু হোক রতনলাল একদমই চাচ্ছিল না, তাই হঠাৎ পথে বাধা পড়তে দুজনে খুব খুশি। রতনলাল নেহার মুখ থেকে কাপড় খুলে দেয়, তখনই তারা শুনতে পায় ঠাস করে একটা গুলির শব্দ, আর গুলিটা মাথা ভেদ করে সোজা আরফের গাড়ির কাচের সাথে লেগে কাচ ভেঙে যায়। নেহা চিৎকার দিয়ে ওঠে, কানে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখে মুজিব মাটিতে পড়ে যাচ্ছে। নেহা গাড়ি থেকে নামে। আরাপার শখ ভয়ে একদম পাথর হয়ে যায়। ওদের পা যেন আর চলতে চায় না। চোখের সামনে আরপের প্রিয় বাম হাত এভাবে মাটিতে পড়ে থাকবে লাশে আরাপ তা কল্পনা করেনি। আরাপ মুখ তুলে সামনে তাকায়। লম্বা টুপিওয়ালা ছেলেটার হাতে একটি পিস্তল সোজা আরপের দিকেই তাক করে আছে। আরব ভয়ে দাঁড়িয়ে আছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। নেহা যে আরবের পাশে দাঁড়ায়। মুজিবের কপাল বেয়ে লাল তাজা রক্ত পিচঢালা মাটিতে ছড়িয়ে যাচ্ছে চারিদিক। নেহার রক্ত দেখে জ্ঞান হারায়, ধপ করে মাটিতে পড়ে যায়। আরব দেখে আগন্তুক ছেলেটি তার দিকে এগিয়ে আসছে। আরব হাঁটু মুড়ে বসে পড়ে নিচে, চোখ দিয়ে ভয়ের অশ্রু গড়িয়ে পড়ছে শুধুই। আরব আর শোক হাত জোর করে সামনে দাঁড়িয়ে থাকা অচেনা ছেলের সামনে বলতে থাকে, ভাই 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 ভাই, আমি জানি আপনি কে। আপনি ডেঞ্জার বয়েজ গ্যাং এর কেউ, কারণ আমি আর্টিকেলে পড়েছিলাম আপনাদের নিয়ে। একটা ফটো বের হয়েছিল আপনাদের নিয়ে, সেখানে আপনাদের মতো পোশাক পরে দাঁড়িয়েছিল কয়েকজন, হাতে পিস্তল নিয়ে। আপনাদের গ্যাং সম্পর্কে লেখা ছিল ওই আর্টিকেলে, কিন্তু আমি জানি না আপনি কে, আপনার সাথে আমার কিসের শত্রুতা আমি জানি না। প্লিজ আমাকে মাফ করবেন, আমাকে মাফ করে দিন, আমাকে ছেড়ে দিন। আমি জানি আপনারা কাউকে বাঁচিয়ে রাখেন না, আমাকে ছেড়ে দিন ভাই প্লিজ।
আগন্তুক কোনো কথা বলে না। গাড়ির পাশে ভয়ে চুপসে থাকা রতনলালের দিকে অপরিচিত ছেলেটা ইশারা করে ডাকে। রতনলাল সামনে আসে, ইশারা করে বলে কাপড় দিয়ে দুজনের চোখ বেঁধে দিতে। রতনলাল কথা মতো আরব আর সোহাগের চোখ বেঁধে দেয়। তারপর ইশারাতে বলে নেহাকে গাড়িতে তুলতে এবং সোজা নেহারি বাড়িতে পৌঁছে দিতে। রতন যেন তার কথা শুনতে বাধ্য। অপরিচিত লোকটার কথা মতো রতন নেহাকে গাড়িতে তোলে, তারপর সামনে এসে দাঁড়ায়। ইশারায় বলে তাকে পৌঁছে দিয়ে এদেরকে এখান থেকে নিয়ে যেতে। রতন আর দাঁড়ায়নি, সোজা গাড়ি নিয়ে ঘুরিয়ে জোরে টান দিয়ে ফেলে আসা রাস্তায় পরিচিত দিক ধরে চলতে থাকে। দুজন মানুষ রাস্তার একপাশে চোখে মুখে কাপড় বাঁধা অবস্থায় বসে আছে। কেউ একজন এসে দুজনের হাত পা ও দড়ি দিয়ে বেঁধে দেয়। তারপর লম্বা টুপিওয়ালা ছেলেটা আরবের কানে কাছে মুখ নিয়ে বলে খুব মজা লাগে মানুষকে হাঁটু মুড়ে বসে দেখলেই, তাই না? আরব আর কিছু শুনতে পায় না। অনেকটা সময় পেরিয়ে গেল, কোনো কিছু শব্দ শুনতে পাচ্ছে না ওরা। সব কয়েকবার ডাক দিল আরব ভাই ভাই আসেন। আরব ঠিকই তার পাশে থাকলেও কোনো কথা বলতে পারছে না, কারণ আরব এক মনে ভেবে চলেছে কে এই ছেলে। কণ্ঠটা অনেক পরিচিত, কিন্তু তবুও কনফিউশন যেন আরবের মনে বড় রকমের চিন্তার ছাপ ফেলে দিয়েছে। তবে কি সে ইনোসেন্ট চশমা পরা নাকি অন্য কেউ? সে তো এমন হবে না কখনই। দেখতে তো গায়া খ্যাত আর আবল মার্কাই লাগে। তাহলে কি হতে পারে? কেনই বা এই গ্যাং লোক শেষের কথাটি বলে গেল? নেহার যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে বিছানায় আবিষ্কার করলো। ওকে ঘিরে বাড়ির সব লোক দাঁড়িয়ে আছে। নেহা সবার উদ্দেশ্যে জিজ্ঞাসা করতে যাবে এখানে আমি কিভাবে এলাম, কিন্তু নেহাকে কিছু জিজ্ঞাসা করার আগে নেহার মা বলল কি হয়েছে তোর? হঠাৎ করেই তুই তোর ছোট চাচাদের বাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়েছিলি। নেহা কিছু বলে না, চোখটা যেন বন্ধ করে। নেহার সামনে ভাসতে থাকে কিছু সময় আগে ঘটে যাওয়া ঘটনা। মুখটা তার ধক করে ওঠে। চোখের সামনে ভাসতে থাকে মুজিবের রক্তাক্ত লাশ, আরাপার সোহাগের মুখটা। সেই সাথে কল্পনায় বিরাজিত হতে থাকে অচেনা সেই লম্বা টুপিওয়ালা লোকটার কথা। কেমন যেন কাঁপুনিতে উঠল সব। কেন সে আমাকে বাঁচালো? নাকি আরাপের সাথে আগে তার শত্রুতা ছিল? কে ও? নেহা এক মনে কথাগুলো ভেবে চলেছে, কিন্তু কোনো উত্তর সে পায়নি। রাফিন মাথা নিচু করে বসে আছে। ওর সামনে বসে আছে পুলিশ কমিশনার ও আরও কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তারা। পুলিশ সুবীর ঘোষ রাফিনের ব্যান্ডেজ মিশ্রিত শরীরের দিকে তাকিয়ে বলল তোমাকে এসব কারা করেছে? রাফিন কোনো কথার উত্তর দেয় না। ওর মনে কেবল ডেঞ্জার বয়েজ গ্যাং নেই নানা রকম কথা ভেবে চলেছে। তাই রাফিন বিষণ্ণ মুখ নিয়ে সবার উদ্দেশ্যে বলে স্যার আমি জানি না, গাড়ি নিয়ে আসছিলাম, হঠাৎ রাস্তায় ওরা আমাকে দাঁড় করায়। ওদের মুখ আমি চিনি না, কারণ সবার মুখে কাপড়ে ঢাকা ছিল। আমি নামতেই ওদের মধ্যে কেউ এসে আমার মাথায় জোরে আঘাত করে। আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর যখন জ্ঞান ফেরে তখন একটা জঙ্গলের মধ্যে নিজেকে হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখি। তাহলে তুমি বেঁচে ফিরলে কিভাবে? কমিশনার স্যারের কথাতে এবার রাফিন চুপ হয়ে গেল। কি বলবে সে? খুঁজে পাচ্ছে না। সে কি বলে দেবে কারা তাকে বাঁচিয়েছে? যদি বলে তাহলে পুরো কেসটা কেমন যেন গুলিয়ে যাবে। রাফিন চুপ করে বসে রইল। কি হলো মিস্টার রাফিন, কিছু বলছেন না যে? আসলে স্যার আমি নিজেও জানি না কিভাবে কি হয়েছে। ওরা আমাকে মারতে যাবে তখনই পিছন থেকে আমাকে আবার কে যেন মাথায় জোরে বাড়ি দেয়। আমি ওখানেই জ্ঞান হারাই। জ্ঞান ফিরতেই দেখি আমি মেন রাস্তায়, মানে আমার জিপের কাছে পড়ে আছি। ফোন বের করে হাবিলদারকে ডেকে হসপিটালে যাই। আমিও কিছুই বুঝতে পারছি না স্যার, কিভাবে যে কি হলো। আমিও সেসব কাল রাত থেকেই ভেবে চলেছি, বাট এর উত্তর আমি জানবই। ও তাহলে এটা নিয়ে আপাতত তোমার কেস, কে তোমাকে আক্রমণ করেছে সব তথ্য তোমার খুঁজে বের করতে হবে। তারপর কিভাবে সেখান থেকে চলে এসেছো সুস্থ শরীরে, সেসবই তোমার খোঁজার দায়িত্ব এখন। ওকে স্যার। ঠিক আছে, আপাতত রেস্ট নাও, আমরা আসছি। সবাই চলে গেল। রাফিন একটু উঠে দাঁড়ালো। রাফিনের এতক্ষণ সব বানিয়ে গল্প বলাটা সবাই বিশ্বাস করবে, রাফিন তা ভাবেনি। তবে সে জানে তাকে কারা হামলা করেছিল, এটাও জানে তাকে কারা বাঁচিয়েছে।
কিন্তু সে কমিশনারের কাছে কিছুই বলেনি। কেন বলেনি তার কারণ রাফিন এখনও নিজেও জানে না। সবটা কেমন যেন রহস্য লাগছে। বারবার মনে পড়ছে ডেঞ্জার বয়েজ গ্যাংয়ের বলা কথাগুলো। কিন্তু আমাকেই কেন তারা বাঁচালো? পুলিশদের সাথে তো মহা শত্রুতা ওই গ্যাংয়ের, তাহলে আমাকে কেন তারা বাঁচাবে? সেখানেই তো আমাকে আর ওদেরকে মেরে ফেলতো। তাহলে কি কোনো সম্পর্ক আছে আমার আর ওদের সাথে? না না, কেসটা যত সহজ ভাবছি ততই যেন কিছু প্রশ্ন মাথায় এসে কেসটা পুরোপুরি কঠিন করে দিচ্ছে। নিলয় চল, আদনান সাহেব ডেকেছি। নিলয় বেলকুনিতে দাঁড়িয়ে এক পর এক সিগারেট টেনে যাচ্ছে। রিশাদ বাড়িতে ছিল না বলেই সে সিগারেট খাচ্ছিল, কিন্তু হুট করে রিশাদ চলে আসবে নিলয় বুঝতে পারেনি। তার সিগারেট ফেলে রিশাদের দিকে ঘুরে তাকাতেই রিশাদ কথাটি বলে। নিলয় মুচকি হাসে, তারপর বলে, রেডি হয়ে নে। তারা আর কোনো কথা বলে না। রেডি হয়ে দুজন বের হয়। রিশাদ বাইক নিয়ে আসার জন্য যায়। নিলয় বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তখনই ওর ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে মাসুদের কল। সবকিছু ঠিকঠাক তো ভাইয়া? এখন অবধি সব ঠিক আছে। আচ্ছা তাহলে রাখি, টেক কেয়ার। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে মাসুমের কল। রিশাদ বাইকটা নিয়ে আসে। নিলয় পিছনে উঠে আদনান সাহেবের উদ্দেশ্যে দুজনে যায়। কিছু সময় বাইক চালানোর পর তারা এসে পৌঁছায় নিজ গন্তব্যে। বড় একটি বাড়ি, চারপাশ সিকিউরিটিতে ভর্তি। মাঝবয়সী এই আদনান সাহেবের বাড়িটা বেশ বড় ও পরিপাটি। বড় এই বাড়ির সামনে মেন গেটে সবসময় দুজন দারোয়ান দাঁড়িয়ে থাকে, তবে এদের হাতে রাইফেল। এক কথায় এরা দারোয়ান প্লাস সিকিউরিটি। আদনান সাহেবের সাথে কেউ দেখা করতে চাইলে 3 জায়গায় তাকে চেক করা হয়, নানা প্রশ্ন করা হয়। আর বড় কথা, 1 মাস আগে তার বিয়ের কাছ থেকে অনুমতিপত্র নিয়ে তবে দেখা করতে হয়। রিশাদ আর নিলয়ের বাইকটা বাড়ির সামনে যে থামে। বাড়ির মেন গেট সবসময় বন্ধ অবস্থাতেই থাকে। নিলয়ের বাইকটা এসে সেখানে থামতে দারুণ দুজন লোক দরজাটি খুলে দেয়। রিশাদ বাইক চালিয়ে ভিতরে প্রবেশ করার সময় নিলয়ের দিকে তাকিয়ে দুজন দারোয়ান সালাম দেয়। অন্য কেউ হলে এই দারোয়ান লোক দুটো আধা ঘন্টা ধরে তাদেরকে চেক করত, কিন্তু নিলয় এসেছে, তারা কখনই তাকে চেক করবে না। পুরো বাড়িটার কোথাও কোনো রকম মাটি নেই, সব পাকা করা। ঢাকা শহরের বিশাল জায়গা জুড়ে এই বাড়িটা, আর তার একমাত্র মালিক আদনান সাহেব। বাড়ির সামনেই বাইকটা পার্ক করে, তারপর মাথা নিচু করে নিলয় হাঁটতে থাকে আদনান সাহেবের দিকে। দরজার সিকিউরিটি টিম নিলয়ের দিকে তাকে হেসে সালাম দেয়। নিলয় তার উত্তর দিয়ে বলে, সবাই কেমন আছেন? জি ভালো ভাই, আপনি কেমন আছেন? আমিও ভালো। যান ভিতরে যান, আপনার জন্যই উনি আজ কোথাও বের হয়নি। রিশাদ আর নিলয় দুজনে বড় ড্রয়িং রুমে প্রবেশ করে। ড্রয়িং রুমের ডান পাশে আদনান সাহেব সাদা পাঞ্জাবি পরে বসে টিভি অন করে সেদিকে তাকিয়ে আছে। নিলয়কে আসতে দেখে আদনান সাহেব টিভি অফ করে দেয়। আদনান সাহেবের মুখে দাড়ি নেই, ক্লিন শেভ করা, চুলগুলো একদম কালো। বয়সটা খুব বেশি না, আবার একদম ইয়াংও নন তিনি। নিলয়ের মতোই মুখটা তার বাদামি, কেবল পার্থক্য নিলয় থেকে বয়সে বেশি উনি। নিলয় সামনের সোফার কাছে যেয়ে দাঁড়ালো, মাথাটা নিচুভাবেই আছে। রিশাদের দিকে তাকিয়ে আদনান সাহেব বলে, বসো রিশাদ, আসতে কোনো সমস্যা হয়নি? না স্যার, কোনো সমস্যা হয়নি, আপনার ফোন পেয়ে সোজা চলে এসেছি। গুড, কেমন আছো তোমরা? রিশাদ কিছু বলতে যাবে তার আগে নিলয় রিশাদের দিকে তাকিয়ে বলে, রিশাদ, কি কারণে উনি ডেকেছেন সেটা জিজ্ঞাসা কর, না হলে তুই বসে কথা বল, আমি গেলাম। দেখছো রিশাদ, তোমার বন্ধু এখনো আমার দিকে না তাকিয়ে সে আগের মতোই রেগে কথা বলে। নিলয়, কি প্রবলেম তোর? তার কোনো উত্তর তুমি পাবে না। কেউ কোনো কথা বলে না, সবাই কিছুক্ষণ চুপ হয়ে বসে রইল। রিশাদ একবার আদনান সাহেবের দিকে তাকায়, আর একবার তাকায় নিলয়ের দিকে। নিলয় মাথা নিচু করে আঙ্গুল ফোটাতে লাগলো, আর আদনান সাহেব নিলয়ের দিকে তাকিয়ে আছে। রিশাদ কিছু বলতে যাবে, তখনই সবাই শুনতে পায়, হাই ডিয়ার সুইট হাজবেন্ড, এখানে কি হচ্ছে? আমাকে না ডেকেই তোমরা কথা বলা শুরু করেছো? যাও, তোমার সাথে আড়ি। রিশাদ আর আদনান সাহেব সেদিকে তাকায়। সিঁড়ি ভেঙে রিশাদ আর নিলয়ের থেকে মাত্র 2-3 বছরের বড় একজন মহিলা তাদের দিকে এগিয়ে আসছে। মহিলার নাম তাহিরা চৌধুরী।
তবে এখন মিসেস তাহিরা হাসান নামেই সবার কাছে পরিচিত। সবসময় হাতা কাটা ব্লাউজ পরবে, গলা থেকে বুকের উপরের অনেকখানি অংশ সবসময় খুলে রাখবে। শাড়ি পরলেও নাভির অনেকটা অংশই খুলে থাকে তার। বলতে গেলে পুরো আধুনিক একজন মহিলা। রিশাদ উঠে দাঁড়িয়ে সালাম দেয়, কারণ রিশাদ ইনাকে বেশ ভালো করে চেনেন। সালাম দিয়ে রিশাদ দাঁড়িয়ে রইলেন তাহিরা হাসানের থেকে বসার অনুমতির জন্যই। তাহিরা হাসান সালামের উত্তর দিয়ে বলল, ওহ বসো রিশাদ, তোমাকে না বলছি সালাম দেবে না, হাই বাই হ্যালো বলবে, তা না হলে বুড়ি বুড়ি লাগে, বুঝতেই তো পারছো। রিশাদ মনে মনে হাসে। সে বসে তাহিরা বেগমের কথাই ভাবছে। সবসময় তিনি ঢং করে কথা বলেন। এক গাদা মেকআপ, দামি শাড়ির সাজগুজু, ঢং করে কথা বলা তার নিত্যদিনের স্বভাব। তাহিরা বেগম সোজা আদনান সাহেবের পাশে গা ঘেঁষে বসে পড়ল। আহ কি হচ্ছে গিয়ে, তোমাকে না বলেছি আজ নিচে আসবে না, নিলয় আসবে, তবুও তুমি এখন এ সময় নিচে? তাহিরা কথা শুনে সামনে বসা নিলয়ের দিকে তাকায়। নিলয়কে দেখেই তিনি আদনান সাহেবের কাছ থেকে অনেকটা দূরে সরে যেয়ে বসে। এতক্ষণে সে নিলয়কে একদমই দেখেনি। আদনান সাহেব কিছু বলতে যাবে, তখনই নিলয় রিশাদের দিকে তাকিয়ে বলে, রিশাদ চল, আর এখানে থাকবো না, দেখছিস না ওনার চিয়ার লিডার চলে এসেছে। নিলয় এসব কি? উনি তোর মা হন? হয়, সৎ মা হয়, বয়সে আমার থেকে 2 বছরের বড়, আমার মা হয়। তুই থাক, আমি গেলাম। নিলয় আর দাঁড়ে না, বাইরে এসে বাইকের উপর বসে। রিশাদ ভিতরে আছে। নিলয় বাইকের উপর বসে সিগারেট ধরায়, উপরের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে থাকে। ওদিকে রিশাদ তখনও ভিতরে বসে আছে। এবার নাও হলো তো, তোমার জন্য নিলয়ের সাথে কথা বলতে পারি না। তুমি ভালো করেই জানো নিলয় তোমাকে সহ্য করতে পারে না। তাতে আমার দোষটা কোথায়? সে সহ্য করতে পারে না তো আমি করতে পারি? আমার তো কোনো সমস্যা নেই ওর দিক থেকে, আমি তো তাকে ছেলে মনে করি নাকি? দেখো তাই, এ ব্যাপারে এখন কোনো কথা বলতে চাই না, প্লিজ তুমি যাও, আমি রিশাদের সাথে কথা বলে আসছি। তাহিরা বেগম চলে গেলেন। আদনান রিশাদের দিকে তাকিয়ে বলল, তোমাদের ডেকেছিলাম তার কারণ তোমরা কি রাতে বের হয়েছিলে? মানে স্যার? আমি কিন্তু জানি তোমরা বের হয়েছিলে, আর কি কি করছো সেটাও জানি। তোমাদের না বারণ করে দিয়েছিলাম এসবে জড়াবে না। ও আচ্ছা স্যার, আমি নিলয়কে বলবো। ও তো শুনবে না। আমি বুঝিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, সব খবর দিও, আর ওকে একটু বুঝিও যেন রাগ না করে। আচ্ছা স্যার। রাত বের হয়, বাইরে সে দেখে নিলয় বাইকের উপর বসে সিগারেট খাচ্ছে। রিশাদ এবার কিছু বলে না, কারণ নিলয় যখন রেগে থাকে রিশাদ তখন কিছু বলতে পারে না। রিশাদকে দেখে নিলয় সিগারেট ফেলে দেয়। রিশাদ বলে, তোকে মানা করার পরও তুই কাল ডেঞ্জার বয়েজের যোগ দিয়েছিলি, আঙ্কেল সেটা জানে তো? তো মানে তুই কি তোর মায়ের কথাও শুনবি না? চল বাসায় চাই, কাল ভার্সিটিতে যেতে হবে তো। রিশাদ কোনো কথা বলে না। রিশাদ এখন জানে নিলয় ভার্সিটিতে গেলে আগের মতো সমস্যা হবে না, কিন্তু আর এবার সমস্যা না করলেও নিলয় সমস্যা করবে এটা শিওর। নিলয় আর রিশাদ বাইক চালিয়ে নিজেদের বাড়ির কাছে আসতে দেখে রাফিন সাহেব ওদের বাড়ির সামনে পায়চারি করছে। মাথায় তার ব্যান্ডেজ, হাতে পায়ে কালশিটে দাগ। রাফিন ভুরু কুচকে তাকায় ওদের দিকে, কারণ ওদের কাছে দামি বাইক দেখে রাফিন বেশ খানিকটা অবাক চোখেই তাকিয়ে আছে। স্যার আপনি এখানে? তোমাদের সাথে দেখা করতে এলাম, কেন জানি না মনে হচ্ছিল তোমাদের সাথে কথা বললে ভালো লাগবে। কখন এসেছেন? কিছু সময় আগে। তোমরা কোথাও গিয়েছিলে? জি স্যার, একটু নেহাকে দেখতে গিয়েছিলাম। ও, তা এত দামি বাইকটা কার? রিশাদ কিছু বলে না, নিলয়ের দিকে তাকায় শুকনো চোখে। নিলয় মুচকি হেসে বলে, বাইকটা আমাদের বন্ধুর, একটু ধার নিয়েছি, সে এখনই আসবে নিতে, দাঁড়ান ফোন করি। নিলয় পকেট থেকে ফোন বের করে। কিছু সময় পর একটা কালো জ্যাকেট পরা ছেলে রিক্সা করে নিলয়দের সামনে এসে নামে। নিলয় মুচকি হেসে বলে, এই নাও তোমার বাইক। রাফিন ছেলেটার দিকে তাকায়, পা থেকে মাথা অবধি ভালো করে দেখে। এই ছেলে নিলয়দের থেকে বয়সে ছোট, কিভাবে বন্ধু হতে পারে? ছেলেটি বাইকে স্টার্ট দিতে যাবে, তখনই রাফিন থামিয়ে বলে, এই ছেলে দাঁড়াও, তোমার নাম কি? জি মাসুম। তোমার কণ্ঠটা আমার একটু চেনা চেনা লাগছে, খুব মনোযোগ দিয়ে হয়তো কোথাও তোমার কণ্ঠটা শুনেছিলাম।
আমি তো আপনাকে প্রথম দেখছি, হয়তো কোথাও ভুল হচ্ছে। হতে পারে, আচ্ছা যাও। মাসুম চলে যায়। রাফি নিলয়ের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, ভিতরে যেতে বলবে না? চলুন স্যার। স্যার নয় ভাই বলো। তোমরা গ্রাম থেকে এসেছো, আর গ্রামকে আমি অনেক ভালোবাসি। চলো ওপরে যাওয়া যাক। নিলয়দের সাথে রাফিন উপরে ঘরের দিকে আসে। নিলয় কেমন যেন উসখুস করছে, কারণ রাফিন নিলয়দের সাথে সম্পর্ক করার চেষ্টা করছে, আর এটাই বড় সমস্যা। পুলিশদেরকে নিলয় সবসময় এড়িয়ে চলে। দেখা যাক পরে কি হয়। আচ্ছা স্যার, অনেকক্ষণ ধরে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব ভাবছি, কিন্তু করতে পারছি না। রাফিন নিলয়ের বিছানায় বসতে যাবে, তখনই রিশাদ কথাটি বলল। রিশাদের মুখে কথাটি শুনে রাফিন কিছুটা কপাল কুঁচকে তাকায়। নিলয় রুমে নেই। নিলয় ওদের জন্য কফি বানাতে গিয়েছে। রিশাদ আরাম করে বসতে বসতেই নিলয় 3 মগ কফি নিয়ে হাজির। রাফিনের দিকে কফি বাড়িয়ে দিতেই রাফিন বলল, বাহ, ইনোসেন্ট ছেলে কফিও বানাতে পারে দেখছি। তোমাকে দেখলে তোমার উপর কেউ রেগেই থাকতে পারবে না, কিন্তু আরব চেক কেন শুধু শুধু তোমাকে রেগে কথা বলে বুঝলাম না। রাফিনের মুখে নিলয়ের ব্যাপারে এমন কথা শুনে রিশাদ একটু শব্দ করে হেসে দিল। রাফিন রিশাদের দিকে তাকায়, আর হাসি দিয়ে রিশাদ নিলয়ের দিকে তাকায়। নিলয় চোখ দুটো গোল করে রিশাদের দিকে তাকাতেই রিশাদ থেমে যায়, এবং রিশাদ মনে মনে বলে, আপনি যদি জানতেন নিলয়ের আসল রূপ, তাহলে আর এটা বলতেন না। রাফিন রিশাদের হাসির কারণ জানতে চাওয়ার আগেই বলল, স্যার, আপনাকে ওই কথাটা জিজ্ঞাসা করি যেটা জানতে চাইছি অনেকক্ষণ থেকে। ও হ্যাঁ, বলো কি কথা? আপনার মাথায় ব্যান্ডেজ আর হাতে কেমন লাল সিটে দাগ দেখছি, কিন্তু কেন? ও এসব মাথায় চোট পেয়েছিলাম বাইক থেকে পড়ে যে। বাইকের থেকে পড়ে গিয়েছিলেন? তাহলে হাতে কোনো দড়ি দিয়ে শক্ত করে বাঁধা দাগ পড়ে আছে। মনে হচ্ছে আপনার দুটো হাত কেউ শক্ত করে বেঁধে রেখেছিল অনেকক্ষণ। রাফিন চুপ করে যায়, কিছু বলতে যেও পারল না। কফির মগে কয়েকবার চুমুক দিয়ে নিলয়ের দিকে তাকায় রাফিন। ওরা দুজন রাফিনের দিকে উত্তরসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাফিন একবার ভাবলো সত্য ঘটনা খুলে বলি, আবার ভাবলো যদি তারা আবার কাউকে বলে দেয়। রাফিন কেমন যেন অহেতুক চিন্তায় পড়ে গেল। নিলয় বলল, সত্যিটা বলুন স্যার, আমরা খালি শুনবো। বলছো তাহলে? স্যার বলুন আপনি, আর সমস্যা হলে থাক, বলতে হবে না। আচ্ছা শোনো, তোমাদের আমি মিথ্যে বলেছি। আসলে কাল রাতে আরাফের দলের ছেলে শাফিন আমাকে ধরে নিয়ে গিয়েছিল। কি? তারপর কি হলো? ওরা আমাকে মেরেই ফেলতো, কিন্তু রাফিন চুপ হয়ে যায়। কফির মগে চুমুক দিয়ে রাফিন নিলয় আর রিশাদের দিকে তাকায়। দুজনেই উৎসুক জনতার মতো চেয়ে আছে রাফিনের দিকে, যেন এমন কাহিনী তারা আগে কখনোই শোনেনি। রাফিন কফির মগটা শেষ করে উঠে দাঁড়িয়ে টেবিলে কফির মগ রেখে আবারও ঠিক জায়গায় যেয়ে বসে। তারপর একটু নিঃশ্বাস নিয়ে বলে, কিন্তু তারা আমাকে মারতে পারেনি। পারবে কিভাবে? আপনি এমনিতেই হ্যান্ডসাম, আপনি নিশ্চয়ই ওদের সাথে লড়েছেন। লড়বেনই বা না কেন? আপনি তো পুলিশ, আর আপনার কাজই তো অপরাধের বিরুদ্ধে লড়া। আপনার মতো পুলিশ অফিসারকে ওরা তুলে নিয়ে গেছে, ভাবা যায়? ওর সব মাটিতে পড়েছিল। ওরা কই এখন? হসপিটালে নাকি থানায় স্যার? না রিশাদ, আমি কিছুই করিনি। আমাকে যখন কপালে পিস্তল ঠেকিয়ে মারতে যাবে, তখনই একটি গ্যাংয়ের ছেলেরা এসে আমাকে ওদের থেকে বাঁচায়। গ্যাং মানে কি? গ্যাংয়ের নাম ডেঞ্জারাস বয়েজ গ্যাং। গ্যাংয়ের ছেলেদের মধ্যে যে নেতৃত্ব দিচ্ছিল, সে আমার সামনেই একটা ছেলেকে মেরে ফেলে, আর বাকি দুজন মানে শাফিনকে ছেড়ে দেয়। পরে আমাকেও বাঁচিয়ে ছেড়ে দেয়। ও, ডেঞ্জার বয়েজ আবার কারা স্যার? নিলয়ের মুখে এমন কথা শুনে রিশাদ আবারও শব্দ করে হেসে দিল। নিলয় রাগী দৃষ্টিতে রিশাদের দিকে তাকাতেই রিশাদ থেমে যায়। রাফিন রিশাদের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তুমি নিলয়ের কথা শুনে এমনভাবে হাসলে যেন নিলয় খুব ভালো করে গ্যাংটাকে চেনে। আরে ভাই, ওই গ্যাংকে নিলয়ের মতো হাবাগোবা লোক কেন? আমি নিজেই তা চিনি না। নিলয়, তোমরা কি কোনোদিন নাম শোনোনি এই গ্যাংয়ের? অনেক আগে একটা আর্টিকেল বের হয়েছিল,
প্রথম পাতায় এই গ্যাংটাকে নিয়ে অনেক কিছুই লেখা ছিল, ছবিও দেখেছিলাম, লম্বা কালো টুপি পরা একটা ছেলের। তারপর আর জানি না স্যার। আমিও পরেই জেনেছিলাম ওদের তাণ্ডব আমাকে মুগ্ধ করে। কোনো প্রকার ছিটে পোটাও প্রমাণ রাখে না তারা। অবশ্য ওদের কাজ কাউকেই বাঁচিয়ে না রাখা। তাহলে আপনি বাঁচলেন কেন স্যার? এটাই তো রহস্য। আসলে স্যারের সাথে তো ওনাদের মনে হয় কোনো শত্রুতা নেই, আবার হতেও পারে স্যার ওদের বন্ধু, হয় না এমন? যেমন আমাদের সাথে স্যারের এখন বন্ধুত্ব রয়েছে। রিশাদের কথা শুনে নিলয় জোরে জোরে কয়েকবার কেশে দিল। রিশাদ মুচকি হেসে রাফিনের দিকে তাকিয়ে আছে। রিশাদ জানে এখন নিলয়ের দিকে তাকালে চোখ রাঙ্গানি খেতে হবে। আচ্ছা শোনো, তোমরা জানো আবার কাউকে বলো না এ ব্যাপারে। আর তোমাদের ভার্সিটিতে যাওয়ার দরকার নেই নিলয়, ওরা খুব খারাপ। আচ্ছা স্যার, ঠিক আছে। দুজনের সাথে রাফিন আরও কিছু সময় কথা বলে চলে যায়। নিলয় আর রিশাদ যেন হাঁপ ছেড়ে বাঁচে। পকেট থেকে ফোন বের করে মাসুমকে কল দিয়ে বলে, মাসুম, বাইকটা নিয়ে চলে আয়। কোথায় আছিস এখন? ভাইয়া, বাইকটা থাক না কিছু সময়, আফরিনের সাথে একটু ঘোরাঘুরি করব। আফরিনটা আবার কে? আরে ওই যে আফরিন যে ছিল সেই আফরিন। হারামি, রাফিন চ্যাপ্টার শেষ। আচ্ছা যা ঘোর। নিলয় দু পকেটে হাত গুজে ভার্সিটিতে প্রবেশ করে। চোখে চশমা তার। দূর থেকে নিলয় দেখতে পাই এতদিনে সেই জায়গাতে আরবদের বসে থাকতে দেখতো, সেখানে তারা নেই। তবে ওদের বদলে একজন সিনিয়র আপুরা বসে আছে। নীলের মনে মনে একটু অখুশি হলো, কারণ সে চেয়েছিল আরব তাকে আরও রেগ করুক, কিন্তু না, এমন কিছু হয়নি। অবশ্য না হওয়ার চান্স ছিল বেশি। নীলে মেয়েগুলোর একটু সামনে আসতে শুনতে পাই ওদের মধ্যে লিডার গোছের একটি মেয়ে গিটার হাতে গান গাইছে। ও পোলারে পোলারে তুই অপরাধী রে, আমার যত্নে করা ভালোবাসার পৃথিবী দে ফিরাইয়া দে। তোর দিয়েছিল কে, এখন শালা তুই অপরাধী। আমার ভালোবাসার সাথে খেলার অধিকার তোর দিয়েছিল কে, এখন তুই শালা অপরাধী, তোর ক্ষমা নাই রে। নীলের কপাল কুচকে তাকাই ওদের দিকে একটু। ভার্সিটি লাইফের সময়গুলো পরেই অন্যরকম। যা ইচ্ছে ক্যাম্পাসে সিনিয়ররা অনেক কিছু করতে পারে, গায়ে ওঠাতে পারে যে কোনো ধরনের পোশাক। নিলয় ক্রস করতে গানটা থেমে যায়। যে গাইছিল সে নিলয়কে ডাক দেয়, ওই সেক্সি পোলা, মিস্টার নিলয়, আরাফাতের প্রধান শত্রু, মেয়েদের জামা পরবা নাকি? থেমে যায়। নিলয় ভেবেছিল হয়তো আর কিছু হবে না, কিন্তু কেন যেন মনে হচ্ছে এরাই বড় কিছু হতে চলেছে তার সাথে। এবারই বড় কিছু হতে চলেছে তার সাথে। নিলয় একটু তাকিয়ে কিছু না বলে এক পা ফেলে আগিয়েছে। তখনই কে যেন পিছন থেকে ওর ব্যাগ টেনে ধরেছে। তাকিয়ে তাকিয়ে সেই মেয়েগুলো, আর ঠিক ওদের পিছনেই আরফ দাঁড়িয়ে। আরফের সাথে সাফিনা সোহাগ রয়েছে। নীলের মাথাটা নিচু করে নেয়। আরফ কাছে আসে, মেয়েগুলো সরে যায়। আরফ নিলয়ের জামার কলার ধরে হ্যাসকা টান দেয়। নিলয় পড়ে যেও পড়লো না। আরফ বলে, শুনলাম তুই নাকি নেহাকে ভালোবাসিস বলে। ভাই, র্যাক করেন প্রতিদিন, ঠিক আছে, কিন্তু কেন মিথ্যা দোষ দিতেছেন ভাই? নেহাকে আমি ঠিকভাবে চিনিও না। ওর চাচাতো বোন অনু আমাকে বলেছে নেহা নাকি তোর কথা সবসময় বলে। কি করেছিস ওর সাথে? ভাই, আমি কিছু জানি না ভাই। ভাই, আমাকে ছেড়ে দেন। চুপ শালা, মা ভাঙ ধরে মা, তোকে মেরে সোজা ওপরে পাঠাবো, তোর কোনো খবর হবে না শালা। নিলয় চুপচাপ দাঁড়িয়ে আছে। আরব কিছু বলতে যাবে তখনই কোথা থেকে দৌড়ে রিশাদ চলে আসে। রিশাদ নীলের খুব কাছে দাঁড়িয়ে আস্তে করে বলে, কিরে কি করবি? জ্যাক সহ্য করবি? নিলয় মুচকি এসে বলে। রিশাদ তখনই বলে, ভাই ওকে ছেড়ে দেন, ও কিচ্ছু জানে না ভাই। কেন শুধু আমাদের র্যাক করেন আপনারা? তো সমস্যা কোনো? ওই বেটাকে ল্যাংটো করে খালি মেয়েদের প্লাজো পরিয়ে ভার্সিটি করাবি, আর নিলয়কে পুরো হিজড়ে সাজিয়ে মেয়েদেরকে টিচ করানোর ব্যবস্থা কর যা। আরফের কথা শুনে সবাই জোরে হেসে ওঠে। নিলয় প্রায় কাঁদতে কাঁদতে বলে, ভাই আমাদের দয়া করেন, আমাদের সাথে এমন করবেন না। আপনাদের কি ক্ষতি করেছি আমি? কেন এমন করেন? আমি কখনো আর আসবো না ভার্সিটিতে। চুপ শালা, তুই নেহাকে কেড়ে নিয়েছিস আমার থেকে। তোকে তো এমনি এমনি ছেড়ে দেবো না, দেখি তোকে কে বাঁচায়। ওই নিধি, নিলয়কে তুই নিয়ে যা, শাড়ি পরিয়ে দিস। আর নারী যদি কোনো পুরুষকে ধর্ষণ করে তাহলে তো কোনো কেস টেস হয় না। হ্যাঁ, ওকে তোরা ধর্ষণও করতে পারিস, যা নিয়ে যা। চুপ শালা, তুই সবসময় বালের মতো কথা বলিস, যা ভাগ।
আমরা রিসাদকে নিয়ে যাচ্ছি। নিধি নিলয়কে নিয়ে যায়। নিলয় বারবার বলতে থাকে, আপু প্লিজ আমাকে ছেড়ে দিন, আপনারাও এমন করতে পারেন? ওই মাহি, এবারটা তো বেশি কথা বলে, যা তো তোর শাড়িটা আন। আর শোন গান্ডু ছেলে, আমরা হলাম এইখানকার লোকাল, পুরো ভার্সিটি আমাদের দখলে, আমরা যা বলবো তাই। আমাকে ছেড়ে দিন আপু প্লিজ, আপনাদের তো কোনো ক্ষতি করিনি। তুই করিস নাই, তবে আরাফাতের জন্য আমি সব করতে পারি। আমি আরাফাতের সত্যিকারের ভালোবাসা, আর নেহা তো জাস্ট টাইম পাস। তোকে কাট করতে পারলেই আরাফাত পুরোপুরিভাবে আমার। নিলয়ের কোনো কথা কেউ শোনে না। হঠাৎ সবাই থেমে যায়। নিলয় সবার দৃষ্টি খেয়াল করে সেদিকে তাকায়, দেখে কালো রঙের দুটো পাজেরো গাড়ি আর দুটো বডিগার্ড ভ্যান প্রবেশ করে। নিলয় অবাক হয়ে তাকায়, কারণ গাড়িগুলো নিলয়ের খুব পরিচিত। গাড়িগুলো আদনান সাহেবের, কিন্তু উনি এখানে কেন? কে ডাকলো তাকে? নিলয়, আরাফ আর তার লোকেরা অবাক হয়ে তাকিয়ে আছে। এমন প্রভাবশালী লোক এইরকম ছোট জায়গাতে আসবে আরাফ তা ভাবেনি। সবাই তাকে এক নামে চেনে, কিন্তু উনি এখানে কেন? গাড়িটা সোজা রিশাদের কাছে যেয়ে থামে। আদনান সাহেব গাড়ি থেকে নামার আগে আরাফ রিশাদের জামার কলারটা ছেড়ে দেয়। আরাফ জানে আদনান সাহেব যতটা প্রভাবশালী তার থেকে বেশি পাওয়ারফুল। ঢাকা সিটির সব প্রশাসন উনি জাস্ট 2 মিনিটেই কিনে নিতে পারে, তবে ডেঞ্জার বয়েজ গ্যাং ছাড়া। আর মনে মনে এসব ভেবে চলেছে। রিশাদ আরাফের দিকে তাকিয়ে বলে, নে এবার আমাকে মারবি না? দেখি কত সাহস তোর। আমার আঙ্কেল উনি, আর ভালো চাস তো নিলয়কে ছেড়ে দে। আরাফ রিশাদের কানের কাছে মুখ নিয়ে বলে, আজ বেঁচে গেলি, আর আমাকে তুই তুই করে বলা শাস্তি পাবি কালি। আরাফ রিশাদের সাথে কথা বলে নিধিকে ইশারা করে নিলয়কে ছেড়ে দিতে। নিলয় জোরে হেঁটে রিশাদের পিছনে এসে দাঁড়ায়। আরাফের দিকে তাকিয়ে নিলয় মুচকি হাসে। আরাফ কিছু বলতে যাবে, আদনান সাহেব ঠিক তখনই বলে, তোমার নাম আরাফ তাই না? তোমার বাবা একজন মেয়র, তোমার চাচা একজন রাজনীতিবিদ, তোমার ওই চাচার ছেলে কি যেন নাম? ও হ্যাঁ, অর্ক। ও নাকি ঢাকা সিটির টপ মাস্টার। এসবের জন্য তোমাকে ছেড়ে দিচ্ছি না, তোমাকে একটা সুযোগ দিলাম, চরিত্রটা ঠিক করো, না হলে পরে কিন্তু তোমার জন্য তোমার পরিবারের সদস্যদের সমস্যা হতে পারে। যাও সামনে থেকে। আদনান সাহেবের কথা শেষ হতেই আরাফকে টানতে টানতে সাফিন নিয়ে চলে যায়। রিশাদের দিকে আরাফ চেয়ে থাকে। রিশাদ মুচকি হেসে মনে মনে বলে, শালা আমার দিকে কেন তাকাচ্ছিস? বড় খেলোয়াড় তো আমার পিছনে যে দাঁড়িয়ে আছে, এই হ্যাংলা ছেলে। আদনান সাহেব গাড়িতে করে ওরা দুজন চলে যায়। আরাফ কেবল ফেল ফেল করে তাকিয়ে থাকে সেদিকে। আরাফ ফোন বের করে ফোন বুকে থাকা অর্ক ভাইয়া বলে সেভ করা নাম্বারে কল দেয়। ওপাশ থেকে রিসিভ করতেই আরাফ বলে, ভাইয়া 3 জনকে মারতে তুমি কত টাকা নিবে? ওপাশ থেকে অর্ক বলে, কি বলছিস এসব? মানে কি হয়েছে? ভাইয়া বলো না কত টাকা লাগবে তোমার? কাকে মারতে হবে বল? আজ রাতে দুটোকে তুলে আনবো। আমাদের বাড়ির পেছনে যে পুরানো গোডাউন আছে সেখানে চলে আসবে প্লিজ। তুই কি ওনাকে ভালোবাসিস? অনুর এহেন কথা শুনে নেহা হাঁ হয়ে তাকিয়ে থাকে অনুর দিকে। নেহা ঠিক কি বলবে খুঁজে পাচ্ছে না। নেহা অনুর দিকে তাকিয়ে কিছুক্ষণ চেয়ে রইল। নেহা কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, এসব বিষয় নিয়ে ইয়ার্কি আর কখনোই মারবি না অনু, বলে দিলাম, নয়তো মানুষের প্রাইভেসি বলে যে কোনো বিষয় থাকবে না। অনু নেহার দিকে তাকিয়ে হাসে। অনুর হাসির কারণ নেহা বুঝতে পারে না। নেহা প্রসঙ্গ পাল্টাতে বলে, আর তোর রিশাদের কি খবর বল? আমার রিশাদ মানে ওই চেমরি, কি বলছিস এইসব? তুই কি ভাবিস আমি কি কিছু জানি না? তুই যে নিলয়ের সাথে থাকা ওই রিশাদকে ভালোবাসিস, আর রিশাদও যে তোকে ভালোবাসে, সেটা কি আমি জানি না ভেবেছিস? তো জানলে জানবি, তাতে কি হয়েছে? তুই যে নিলয়কে ভালোবাসিস সেটা তো বলছিস না। ওকে আমি কেন ভালোবাসতে যাব? এ মা, তাই নাকি? তাহলে সারাদিন যে বলিস নিলয় দেখতে ইনোসেন্ট, কি যেন ওর চোখে আছে অনেক মায়া, ইত্যাদি ইত্যাদি। আহারে অনু চুপ থাক, আমি ভাবছি সেই দিনের রাতের কথা। কোন দিন? সেদিন তোকে আরাফ ভাইয়ের ড্রাইভার রেখে দিয়ে চলে গেছিল সেদিন। কিন্তু এটা ভেবে পাচ্ছি না তুই সব দেখার পরও বাড়িতে কেন বলিস নাই। সেটা পরে বলবো, কিন্তু তুই কিন্তু বলিস নাই সেদিন রাতে কি হয়েছিল। আচ্ছা সেটাও পরে বলবো তোকে।
শাফিন আর সোহাগ অনেক রাতে ড্রিঙ্কস করে নিলয়দের বাড়ির দিকে যাচ্ছে। রাত তখন 1টা ছুঁই ছুঁই। শাফিন বলে, ভাই ড্রিঙ্কস করে কিডন্যাপ করা যায়? আরে গাধা, দুটো চান্দুকে তুলতে আবার ফ্রেশ মাইন্ডে থাকা লাগে। দেখিস না আমার কলার ধরলেই কেমন কান্না পেয়েছে। আর ভয় পাস না, আগেই আমার আরো কয়েকজন ছেলেরা ওদের বাড়ির সামনে যে অবস্থান নিয়েছে, আমরা যাব, মালদোরকে তুলবো আর নিয়ে চলে আসবো, বাস। বাকিটা তো অর্ক ভাইয়াই করবে। এখন চল। রিশাদ টেবিলে বই পড়ছে। নিলয় পিছনে বেলকনিতে দাঁড়িয়ে এক মনে সিগারেট টেনে যাচ্ছে। হঠাৎ তারা দুজনেই শুনতে পায় দরজায় কড়া নাড়া শব্দ। ঠক ঠক শব্দের সাথে তারা আরো শুনতে পেল, ওই দরজা খোল, ওই শালারা দরজা খোল, খোল বলছি। তোরা ঘরে মেয়ে নিয়ে কি চলো দরজা খোল। রিশাদ দৌড়ে নিলয়ের কাছে যায়। নিলয় হাসতে থাকে। রিশাদ ওর হাসি দেখে অনেক অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুই এমন সময়ও হাসিস কেন? তোর সমস্যাটা কি? যা দরজা খোল, বাইরে কিন্তু আরাব আছে। তো যা দরজা খোল, এক্ষুনি খোল, না হলে বাকিরা সবাই জেগে যাবে। আচ্ছা। রিশাদ যে দরজা খোলে আর সাথে সাথে কেউ একজন রিশাদের মাথায় কালো কাপড় পরিয়ে দিয়ে বাইরে টেনে নিয়ে যায়। রিশাদ দৌড়ে নিলয়ের কাছে যায়। নিলয় হাসতে থাকে। রিশাদ ওর হাসি দেখে অনেক অবাক হয়ে জিজ্ঞাসা করে। রিশাদ যে দরজা খোলে আর সাথে সাথে কেউ একজন রিশাদের মাথায় কালো কাপড় পরিয়ে দিয়ে বাইরে টেনে নিয়ে যায়। রিশাদের মৃদু চিৎকারে নিলয় দৌড়ে আসে। আর নিলয় ওদের কাছে আসতেই কোনো একজন নিলয়কে মাথার মধ্যে কাপড় ঢুকিয়ে চোখ বেঁধে দেয়। ওরা দুজনকে দড়ি দিয়ে হাত বেঁধে দেয়, তারপর টানতে টানতে বাড়ি থেকে বের করে। শালা আমাকে তুই তুই করে বলছিস না? তোর আজকে বাঁচানোর জন্য কেউ নেই। নিলয় হয়তো বেঁচে যেতে পারে, কিন্তু তুই তো মরবি। আরব, শাফিন আর সোহাগ টাল মারতে মারতে কথাগুলো বলে। গাড়ির মধ্যে তুলতেই রিশাদ বলে, ভাই ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন, আর কখনো এমন করব না, আমাকে ছেড়ে দিন। চুপ সালামা। ভাই দয়া করে ছেড়ে দিন আমাদের। আর আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? আর ছেড়ে দেবো? আমার থেকে নেহাকে কেড়ে নিয়েছিস, তোকে তো শালা আগেই মারবো। ভাই আপনি তো নেহাকে ভালোই বাসেন না, তাহলে নিলয়ের কি দোষ? তুই মা বেশি কথা বলিস, তোকে তো আগেই মারবো হারামি। কিছু সময় গাড়ি চলার পর থেমে যায়। গাড়ি থেকে পরপর কয়েকজন নামে। শাফিন আর সোহাগ নিলয় আর রিশাদকে নিয়ে নামে। ওদের দুজনের মুখ ঢাকা। ওরা কোথায় এসেছে জানে না। মাথায় রিশাদের জোরে গাঁটটা মেরে শাফিন বলে, চল শালা, দাঁড়িয়ে আছিস কেন, সোজা হাট। টানতে টানতে আরবদের গোডাউনের দিকে নিয়ে যেতে থাকে। সেখানে বসে আছে ঢাকা সিটির বড় মাপের একজন মাস্তান, নাম অর্ক আহমেদ। বলতে গেলে পুরো সিটি এই অর্ক আহমেদের কথাতে নাচতে প্রস্তুত। এমন কেউ নেই অর্কের নাম শুনলে চুপ হয়ে যাবে না। কোনো জায়গায় যদি কোনো পার্টি মারামারি করে আর সেখানে যদি অর্ক যায়, তবে সব কিছুই ঠান্ডা। গোডাউনের মেন ফটকে বড় শাটার টানা। শাটার দুটোর একটা আধা খোলা হয়ে আছে। ভিতরে একটা 100 ওয়াটের লাল বাতি চলছে মাথার উপরে। সেই সাথে মাঝারি গতিতে ঘুরছে একটি সিলিং ফ্যান। সেই ফ্যানের ঠিক নিচে একটা টেবিলে 5টা মদের বোতল, মাংস, চানাচুর, স্পিড ও আরও অনেক কিছু। সাথে আছে এক গাদা সিগারেটের প্যাকেট। টেবিলের 3 পাশে বসে আছে 3 জন লোক, অর্ক ও অর্কের ডান হাত আর বাম হাত সজীব ও মুকুল। অর্ক সচরাচর খুব কম ড্রিঙ্কস করে, দেখতে পুরো ললিপপ বয়ের মতো। হুট করে দেখলে মনে হবে কোনো গানের মডেল হবে এই অর্ক। ঠোঁট দুটো কিঞ্চিত লাল, চুলগুলো সাদা লাল কালার করা আর বড় স্মাইক করা। কালি দুটোর উপরে 3টে করে হেয়ার কাটিং দাগ। মুখে ছোট ছোট করে খোঁচা খোঁচা অল্প দাড়ি। গায়ে সবসময় স্টাইলের ঢিলে শার্ট, যার দামি 5,000 টাকা। অ্যাশ কালারের একটি গ্যাবাডি আর পায়ে বাজারের দামি লোফার। বলতে গেলে এখন বর্তমান জেনারেশনে সব লোক অর্কের মাঝে আছে ললিপপ বয়। অথচ মাস্তান অর্কের পিছনে পিস্তল হাতে দাঁড়িয়ে আছে তার লোকগুলো। 20 থেকে 25 জন হবে এই গোডাউনে, সবাই অর্কের লোক। অর্ক সীমিতভাবে ড্রিঙ্ক করে একটা সিগারেট জ্বালাতে শুনতে পায় শাটার তোলার শব্দ। সবাই সেদিকে তাকায়। দেখে আরব আগে গোডাউনে প্রবেশ করছে। আরব প্রবেশ করেই বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। সবাই দেখে আরবের পিছনে আরও ছেলে প্রবেশ করছে।
তবে সেই ছেলেগুলোর মধ্যে দুজনের মুখ ঢাকা। আরব যে মুকুল আর সজীবকে তুলে দেয় চেয়ার থেকে। আরব যে সেই চেয়ারে বসে, তারপর পকেট থেকে চেক বই বের করে টেবিলের সামনে রেখে বলে, অর্ক ভাইয়া সাইন করে দিচ্ছি, দুটোকে মারতে ও লাশ গুম করতে যত টাকা তোমার দরকার তুমি নিজেই অ্যামাউন্টটা বসিয়ে নিও। আর আজকের পর তোমাকে আমি চিনবো না, তুমিও আমাকে চিনবে না। ওরা যদি বেঁচে ফেরে, কোথাও নিয়ে এসেছি তারা তো জানে না। আমি নিজের চোখে ওদের মরতে দেখতে চাই। সাইলেন্সার লাগিয়ে জাস্ট গুলি করবে, ধপ ধপ করে লাশ মাটিতে পড়বে, আমিও চলে যাব। সকালে এসে রক্ত সাফ করার মধ্য দিয়ে আমার কাজ শেষ হবে, বুঝলে? আরবের কথা শুনে অর্ক মুচকি হাসতে থাকে। আরব অর্কের হাসির কারণ একদমই বুঝতে পারে না। অর্ক বলে, এই নে মালখা, মাথা ঠান্ডা কর, আর নে ধর তোর চেক বই। তোর কত টাকা লাগবে আমাকে বল, আমি নিজে তোকে টাকা গিফট করব। আর বড় কথা, দেখতে হ্যাংলা মার্কা এই দুটো ছেলেকে মারতে আমার গুলি খরচ করা লাগবে না। আমার ছেলেরা তো এদের পাঞ্চিং ব্যাগ বানিয়ে ঘুষি মেরে মেরে একদম মেরে ফেলবে। সবাই হো হো করে হাসতে থাকে। সবাই হুট করে হাসি থামায়, কারণ তাদের হাসির মধ্যে কেউ একজন জোরে বিদঘুটে টাইপ হাসি দিয়ে ওঠে। সবার হাসি থেমে গেল, সেই হাসিটা থামে না। ভালো করে খেয়াল করে দেখে রিশাদ জোরে জোরে হাসছে। ওই হরামি, তুই হাসিস কেন? ভাই, আমি এই শালাকে নিজে মারবো। এই শালা বেশি জ্বালিয়েছে আমাকে। দাঁড়াও, দরজার পুরো শাটার অফ করে আসি। আর দৌড়ে শাটার অফ করে এসে চাবি জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। তারপরে এসে রিশাদের মুখে কয়েকবার জোরে ঘুষি চালায় আরাপ। কালো কাপড়ের নিচ দিয়ে লাল রক্ত বের হয়ে আসছে। তারপর নিলয়কে কয়েকবার ঘুষি মারে আরাপ। আরাপ একটু হাঁপিয়ে আগে জায়গায় এসে বসে, তারপর বলে, মেরে দাও ভাই, এবার সরাসরি মেরে দাও ওদের, আর নিতে পারছি না। আরে দাঁড়া দাঁড়া, এমন করে মৃত্যুর মুখে এসে আমার সামনে কেউ কোনোদিন হাসেনি। এরা হেসেছে, এমনকি চুপচাপ বসেও রয়েছে। অন্য কেউ হলে এতক্ষণে কান্নাকাটি করে বলতো আমাদের ছেড়ে দিন, আর কোনোদিন ভুল করবো না। কিন্তু এরা এমন কিছু করেনি। তারা পায়ে অবধি ধরে বাঁচার জন্য কান্না করে, আর আমি তখনই ওদের মেরে দিই। এরা কিছুই তো করলো না, তাই এদের মুখ আমার খুব দেখতে ইচ্ছে করছে রে আরাফাত। ও তুমি দেখবা, অবশ্যই দেখবা, কিন্তু তুমি হাসবে না, কারণ তুমি এদের দেখে মারতেই চাইবে না। কেন রে? কারণ এদের দেখে তুমি বলবা এরা কখনো কারো শত্রুই হতে পারে না। দেখতে ভাই সেই লেভেলের ইনোসেন্ট, বিশেষ করে এই ডান পাশের থাকা ছেলেটা। প্লিজ হাসবে না বলো। আচ্ছা ঠিক আছে। আর পদে দুজনের থেকে কালো কাপড় উঠানোর জন্য অগ্রসর হয়। তখনই শাফিন থামিয়ে বলে,